নমস্কার, WBCS এক্সামিনেশন গাইড ইউটিউব চ্যানেলে সবাইকেই স্বাগত জানাই। আজকের এটা আমাদের ৪ নাম্বার ক্লাস এবং আজকের এই ক্লাসে আমরা দেখব মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল ওয়াইজ ডিটেল অ্যানালাইসিস, অর্থাৎ ১২ থেকে ৩৫তম আর্টিকেলে আমাদের সংবিধান আমাদেরকে যে মৌলিক অধিকারগুলো দিয়েছে সেই মৌলিক অধিকারগুলো আমরা ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এরপরে জানবো যে কোনো মৌলিক অধিকারে কোনো অতীতে কি কোনো কি কোর্ট কেস হয়েছে এবং যদি থাকে সেটা কি সেটা আমরা আলোচনা করব এবং দেখব এই যে মৌলিক অধিকারগুলো কখন সাসপেন্ড করা হয়ে থাকে। মৌলিক অধিকার তথা ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কখন সাসপেন্ড করা হয়ে থাকে সেই বিষয়টা আমরা আজকে এই ক্লাসে দেখব এবং তার পরবর্তীতে দেখব যে ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড উইথ আর্মড ফোর্স, অর্থাৎ আর্মড ফোর্সের ক্ষেত্রে তোমরা জানো সবাই যে আর্মড ফোর্স এবং আমরা নর্মাল সিভিলিয়ানের ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটসটা একটু ডিফার করে, সেই জিনিসটা আমরা এখানে আলোচনা করব। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের কিছু ল্যাটিন টার্মস আমরা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আমরা পাই, সেই টার্মসগুলোর যে আক্ষরিক মানে কি, অর্থাৎ এইগুলো কখন প্রদান করা হয়, কখন ইউজ করা হয়, সেই জিনিসগুলো আমরা দেখব, যেমন হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিরো এবং কোয়া ওয়ারেন্টো। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো আজকের ক্লাসটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আজকের এই ক্লাসটি বেশ একটু লম্বা হতে চলেছে, তো তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, আমি যেটা নোট ডাউন করতে বলবো সেটা নোট ডাউন করে নেবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো আমরা শুরু করছি আজকের প্রথম ক্লাস তথা ফান্ডামেন্টাল রাইটস আমরা দেখব যে ফান্ডামেন্টাল রাইটসটা সম্বন্ধে কনস্টিটিউশনাল প্রভিশনাল কি রয়েছে। ক্লিয়ার? তো তোমরা যদি খুবই ভালো হয় যদি পুরোটাকেই তোমরা লিখে নাও সেটা অত্যাধিক ভালো হবে। ঠিক আছে? এবং যাদের একটু অসুবিধা আছে তাদের আমি যে প্রত্যেকটা কিছু ইম্পর্টেন্ট জায়গা বলবো সেগুলো লিখলেই হবে এবং আই থিংক তোমাদের কাছে সবার কাছেই বই নিশ্চয়ই আছেই। তো সেটা দেখে তোমরা তো করছোই। ঠিক আছে? সেটা দেখে তোমরা তো ডিটেইলসে পেয়ে যাবে। তো লিখাটা মেন প্রশ্ন না। আমি আজকের এই লেকচারে যেটা আমি এখানে নোট ডাউন করেছি এটা খুবই কনসাইজ, অর্থাৎ এটা না লিখলেই না এরকম একটা বিষয়। তবুও যদি অসুবিধা থাকে তাহলে কিছু ইম্পর্টেন্ট পোরশন বলবো সেগুলো লিখলেই হবে। ক্লিয়ার? তো আজকের আমাদের প্রথম যেটা দেখতে পাচ্ছি ফান্ডামেন্টাল রাইটস কি বলা হয়েছে? দ্য এফআর অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস আর বেসিক হিউম্যান রাইটস। আমাদের একদমই বেসিক কিছু রাইট দেওয়া হয়েছে সংবিধানে, সেটাই হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এবং এটা সমস্ত পিপলকে দেওয়া হবে। কি বলছে? অল দ্য পিপল, কি কোনো ডিসক্রিমিনেশন ছাড়াই। কি বলেছে বিষয়টা বুঝতে পারছি? উইদাউট এনি ডিসক্রিমিনেশন, মানে কোনো ভেদাভেদ করা যাবে না। এই রাইটসগুলো যখন আমাদেরকে দেওয়া হবে তখন কোনো ভেদাভেদ করা যাবে না, সবাইকেই কি করতে হবে? এই ফান্ডামেন্টাল রাইটগুলো দেওয়া হবে। নেক্সট কি বলছে যে আমাদের এই ফান্ডামেন্টাল রাইটসগুলো কোথায়? আর্টিকেল ১২ থেকে ৩৫ মধ্যে এই ফান্ডামেন্টাল রাইটসগুলো এনুমিনেটেড আছে এবং এটি ফান্ডামেন্টাল রাইটসগুলো সংবিধানের পার্ট 3 এর মধ্যে পড়ে। এটা নোট ডাউন করার একটু পোরশন রয়েছে। তাহলে ফান্ডামেন্টাল রাইটসগুলো কোথায় রয়েছে? পার্ট 3 তে কত আর্টিকেল থেকে? আর্টিকেল ১২ থেকে আর্টিকেল ৩৫ এর মধ্যে। এবং যেটা আমরা লক্ষ্য করছি সেটা কি এখানে, যে পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন ইজ রাইটলি নোন মাগনা কার্টা। তাহলে পার্ট 3 কোন পার্টটা আমাদের সংবিধানের মাগনা কার্টা বলেই পরিচিত সেটা কিন্তু হয়ে যাবে তোমাদের এখানে পার্ট 3। ক্লিয়ার? এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো তোমরা যেটা পাও যে সোর্স অফ কনস্টিটিউশন, যে ক্লাসটিতে আমি পড়িয়েছিলাম সেই ক্লাসটিতে আমি বলেছিলাম যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আমাদের কনস্টিটিউশন অফ ইউএসএ থেকে নেওয়া। কনস্টিটিউশন অফ কোথা থেকে নেওয়া? ইউএসএ থেকে নেওয়া, অর্থাৎ আমেরিকান কনস্টিটিউশন থেকে আমরা এই ফান্ডামেন্টাল রাইটসের কনসেপ্টটা পেয়েছি। ক্লিয়ার? এবং নেক্সট আমরা লক্ষ্য করছি এখানে যে ফান্ডামেন্টাল আর জাস্টিসেবল, এই যে টার্মসটা এখানে জাস্টিসেবল কেন বলা হলো, অর্থাৎ এইটা হচ্ছে কি বলবৎযোগ্য, অর্থাৎ কি এর মানেটা হচ্ছে কি আমরা লক্ষ্য করব যে যদি তুমি কোনো ফান্ডামেন্টাল রাইটস না পাও, অর্থাৎ যে ফান্ডামেন্টাল রাইটসগুলোর কথা সংবিধানে বলা আছে সেই সংবিধানের মধ্য থেকে যদি তুমি কোনো যদি ফান্ডামেন্টাল রাইটস না পাও তাহলে কি হতে পারে? তুমি কোর্ট অফ লতে গিয়ে তুমি সেটা অ্যাপ্রোচ করতে পারো। অ্যাগ্রিড পারসন, অর্থাৎ যে পার্সনটি ফান্ডামেন্টাল রাইট থেকে বঞ্চিত হয়েছে, তাহলে সে তার ফান্ডামেন্টাল রাইটস থেকে পুনরায় ফিরে পাওয়ার জন্য কোথায় যেতে পারে? কোর্টে অ্যাপ্রোচ করতে পারে। এবং আর্টিকেল 32 এটা কি? এই যে তুমি যে যেতে পারছো, তাই না? যে তোমার কাছে যদি ফান্ডামেন্টাল রাইটস তোমাকে যদি না দেওয়া হয় তুমি এটা কোর্টে যাবে, এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 32। এটা আমরা এই ক্লাসের শেষে আলোচনা করব। ওকে, হাইকোর্ট আন্ডার আর্টিকেল 2026 এবং তুমি সেটা হাইকোর্টেও যেতে পারো সেই ইয়েটাকে বলবৎ করার জন্য, সেটা আর্টিকেল 226 এর মধ্যে পড়ে। এবং তুমি যদি সুপ্রিম কোর্টে যাও তাহলে সেটা আর্টিকেল 32 এর মধ্যে পড়বে। ক্লিয়ার বিষয়টা? এবং হোয়েন দে আর ভায়োলেটেড, বা তোমার কাছে কোনো যদি তুমি ফান্ডামেন্টাল রাইটস না পাও বা যদি কোনো ফান্ডামেন্টাল রাইটসের অবমাননা করা হয় তাহলে তুমি এই কাজ দুটো করতে পারবে। যদি তুমি সুপ্রিম কোর্টে যাও
সুপ্রিম কোর্টে যেতে পারো, এটা এই প্রভিশনটা রয়েছে আর্টিকেল 32 এর মধ্যে, এবং যে হাইকোর্টে যেতে পারো এই জিনিসটার জন্য তুমি হাইকোর্টেও যেতে পারো, এই জিনিসটা বলা হচ্ছে আর্টিকেল 2026 এ। এইটা নোট ডাউন করতে পারো যে কোন আর্টিকেল বাবদ কি বলা হয়েছে এখানে। নেক্সট যেটা বলতে পারছি এখানে, যে এফআর আর নট স্যাক্রোসাংক্ট আর পার্মানেন্ট, ঠিক আছে, স্যাক্রোসাংক্ট আর পার্মানেন্ট, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসগুলো এমন না যে এটা একদমই পার্মানেন্ট। অর্থাৎ আমরা এখানে কি বুঝতে পারছি যে এইটা ফান্ডামেন্টাল রাইটসটাকে যে কোনো সময় সাসপেন্ড করা যেতে পারে অন দ্য গ্রাউন্ডস অফ এমার্জেন্সি, এবং কখন কখন এই ফান্ডামেন্টাল রাইটসগুলোকে সাসপেন্ড করা যাবে সেই জিনিসটা আমরা সাসপেন্ডিবিলিটি অফ ফান্ডামেন্টাল রাইটসের পোর্শনে গিয়ে পড়বো এই ক্লাসের শেষের দিকে। ক্লিয়ার বিষয়টা? এখানে আরেকটা জিনিস বলা আছে সাসপেন্ড করা যেতে পারে বা ফান্ডামেন্টাল রাইটসটা পার্মানেন্ট না, সেটাকে আমরা কি করতে পারি, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দ্বারা সেই ফান্ডামেন্টাল রাইটসগুলোকে অ্যামেন্ডমেন্ট করতে পারি। কিন্তু এমন কোনো অ্যামেন্ডমেন্ট আমরা করতে পারবো না যেটার দ্বারা এই বেসিক স্ট্রাকচার, এখানে কি বলতে দেখো যে বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন, যে কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারটাই বদলে যায়। বিষয়টা বুঝতে পেরেছো? অর্থাৎ অ্যামেন্ডমেন্ট মাস্ট নট এফেক্ট, অর্থাৎ এমন একটা অ্যামেন্ডমেন্ট করবো যে অ্যামেন্ডমেন্টটা বেসিক স্ট্রাকচারটাকে কোনো ক্ষতি করবে না বা কোনো প্রভাব ফেলবে না। ইজ ইট ক্লিয়ার? তাছাড়া আমরা ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কি করতে পারি, অ্যামেন্ডমেন্ট করতে পারি। অর্থাৎ যেটা প্রথম থেকেই দেওয়া আছে ফান্ডামেন্টাল রাইটস, সেই ফান্ডামেন্টাল রাইটসটাই যে একদমই স্যাক্রোসেন্ট বা এটাই একদম অবলম্বনযোগ্য সেটা কিন্তু না বিষয়টা। সেটাকে আমরা সময় অনুসারে অবস্থা বুঝে যে কোনো টাইম অ্যান্ড কন্ডিশনের উপর ডিপেন্ড করে সেটাকে কি করা যায়, অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে। এবং এই অ্যামেন্ডমেন্টটা মাস্ট নট এফেক্ট দ্য বেসিক স্ট্রাকচার, এবং এই অ্যামেন্ডমেন্টটা কি করতে পারে না, কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার যেটা আমরা প্রিয়াম্বলে দেখেছিলাম, সেই বেসিক স্ট্রাকচারটাকে কিন্তু কখনোই এটা এফেক্ট করা চলবে না, এমনই অ্যামেন্ডমেন্ট আমাদের করতে হবে। নেক্সট 3 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে এখানে, 2 নম্বর পয়েন্ট দেখলাম। 3 নম্বর পয়েন্ট ফান্ডামেন্টাল রাইটে কি বলা হচ্ছে এখানে, যে ফান্ডামেন্টাল রাইট ক্যান বি সাসপেন্ডেড ডিউরিং দ্য ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সির সময় কি করা হতে পারে, ফান্ডামেন্টাল রাইটসগুলো সাসপেন্ড হতে পারে। এটা এক্সেপশন আর্টিকেল 20 এন্ড 21, অর্থাৎ আর্টিকেল 20 এবং আর্টিকেল 21কে আমরা কি করতে পারি না, এমার্জেন্সির সময়ও আমরা কি করতে পারি না, সাসপেন্ড করতে পারি না। অর্থাৎ আর্টিকেল 20 এবং আর্টিকেল 21-এ কি আছে এমন যেটাকে আমরা সাসপেন্ড করতে পারি না, সেটা দেখতে হলে অবশ্যই ক্লাসটিকে পুরো দেখো। এটা আমরা ধীরে ধীরে আলোচনা করব। ক্লিয়ার বিষয়টা? এবং আর্টিকেল 19 ক্যান বি সাসপেন্ডেড ওনলি ইন কেস অফ এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যান্ড নট ইন কেস অফ ইন্টারনাল এমার্জেন্সি। এমার্জেন্সি অনেক প্রকারের হয়ে থাকে। আমরা এক্সটার্নাল অ্যাগ্রেশন মানে কোন অন্য বাইরের দেশের সঙ্গে যদি কোনো আমরা যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে যাই, সেটাকে বলে এক্সটার্নাল অ্যাগ্রেশন, বা বাইরের দেশ যদি আমাদের দেশের উপর আক্রমণ করে, সেই সময় আর্টিকেল 19, এই আর্টিকেল 19 আমাদের সাসপেন্ড হয়ে যাবে। ক্লিয়ার? এবং নট ইন ইন্টারনাল এমার্জেন্সি, যে ইন্টারনাল এমার্জেন্সি যে কোনো টাইপে হতে পারে, আমাদের মনে কোনো রাজ্যে কিছু একটা গন্ডগোল হয়ে গেল, এরকম জিনিসগুলোকে বলা হচ্ছে ইন্টারনাল এমার্জেন্সি। এবং এইরকম ইন্টারনাল এমার্জেন্সির সময় আর্টিকেল 19 কি হবে না, সাসপেন্ডেড হবে না। তো আমাদের কখন কি সাসপেন্ড হবে সেটা আই থিঙ্ক তোমাদের একটু বোঝাতে পারলাম। নেক্সট আমরা চলে যাব ডাইরেক্ট ফান্ডামেন্টাল রাইটসে। লক্ষ্য করো এখানে ফান্ডামেন্টাল রাইটস মূলত এই প্রকার ফান্ডামেন্টাল রাইটসগুলো হয়। এটা রাইট টু ইকুয়ালিটি, এটা হচ্ছে আর্টিকেল 14 থেকে 18 মধ্যে। রাইট টু ফ্রিডম আর্টিকেল 19 থেকে 22 মধ্যে। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন আর্টিকেল 23 অ্যান্ড 24, এটা আমরা ডিটেলস আলোচনা করব এখানে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, এটা আর্টিকেল 25 টু 28। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট আর্টিকেল 29 অ্যান্ড 30। রাইট টু প্রপার্টি, রাইট টু কন্ডিশনাল রেমেডিস। হালাকি এই যে রাইট টু প্রপার্টি, এই রাইট টু প্রপার্টিটা কি করা হয়েছে, ডিলিটেড করা হয়েছে। ঠিক আছে? এটা বর্তমানে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে নেই, এটা একটা লিগ্যাল রাইটসে পরিণত হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমাদের বর্তমানে ফান্ডামেন্টাল রাইটস কে আছে, এইটা রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো আমাদের প্রথম যেটা আছে সেটা কি, রাইট টু ইকুয়ালিটি। আমরা কি দেখবো, রাইট টু ইকুয়ালিটি কি, আর্টিকেল 14 থেকে 18 মধ্যে রাইট টু ইকুয়ালিটি রয়েছে। তো আমরা কি এবার আর্টিকেল 14 থেকে শুরু করি, যেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। অর্থাৎ আর্টিকেল 14 থেকে 18 মধ্যে যতগুলো আমরা আর্টিকেল দেখবো, সেই সব সাব আর্টিকেলগুলো কিসের মধ্যে পড়ছে, মানে কোন ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে পড়ছে, রাইট টু ইকুয়ালিটি। খুব ইম্পর্টেন্ট একটা সেশন, খুব ইম্পর্টেন্ট একটা টপিকস আমরা আলোচনা করতে যাচ্ছি, রাইট টু ইকুয়ালিটি। ক্লিয়ার? খুব ভালোভাবে এই জিনিসটা তোমরা দেখবে। আর্টিকেল দেখো, আর্টিকেল 12-তে আর্টিকেল রাইট টু ইকুয়ালিটির যে মেন কনসেপ্টটা, সেটা কিন্তু শুরু হচ্ছে আর্টিকেল 14 থেকে। রাইট টু ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। ক্লিয়ার? তো আমি প্রথমে কি করছি, আর্টিকেল 14টাকে পড়িয়ে দিচ্ছি, তারপরে আমরা একটু, আচ্ছা ঠিক আছে 1 মিনিট দাঁড়াও, আর্টিকেল 20 থেকেই শুরু করি, তাই না? প্রথম থেকেই শুরু করছি। দেখো এখানে আর্টিকেল 12 কি, আর্টিকেল 12টা কি বলা হয়েছে, স্টেট। তোমরা কনস্টিটিউশন পড়তে গিয়ে বা ইন্ডিয়ান পলিটি পড়তে গিয়ে যখনই তোমরা এই ওয়ার্ডটা শুনবে যে স্টেট, এই স্টেট মানে কি বোঝানো হয়েছে, সেই স্টেট মানে কি বোঝানো হচ্ছে, এই জিনিসটাকেই, অর্থাৎ স্টেট বলতে তোমরা কি বুঝবে, সেই জিনিসটাকেই কিন্তু আর্টিকেল 20 দ্বারা, অর্থাৎ আর্টিকেল 12 দ্বারা, 12 আর্টিকেল, সরি আর্টিকেল 20 বলছি কেন, আর্টিকেল 12 দ্বারা
আর্টিকেল 12 এর দ্বারা কিন্তু বোঝানো হয়েছে। ক্লিয়ার বিষয়টা? এখানে কি বলছে? ইট ডিলস দ্য কোয়ালিটেটিভ ডেফিনিশন অফ স্টেট। ডেফিনিশন অফ স্টেট ইনক্লুড, স্টেট বলতে আমরা কি বুঝি? রাজ্য। তাহলে যখনই তোমরা কনস্টিটিউশনে স্টেট বলবে তখন কি করে আমরা রাজ্য বুঝবো? না। অর্থাৎ যখন যে জিনিসটাকে নিয়ে আলোচনা হবে সেটাকে আমরা স্টেট বলতে পারি। যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যখন আমরা ইন্ডিয়া নিয়ে কথা বলছি, পুরো ইন্ডিয়া অ্যাজ এ হোল নিয়ে কথা বলছি, তখন আমরা স্টেট বলতে পুরো ইন্ডিয়াকে বুঝতে পারছি। ক্লিয়ার? বা যখন আমরা মনে করো কোনো একটা কোম্পানি নিয়ে কথা বলছি, তখন স্টেট বলতে সেই কোম্পানিটাকে বোঝানো হচ্ছে। বা যখন মনে করো কোনো একটা বডি নিয়ে কথা বলছি, মনে করো কোনো একটা স্ট্যাচুটারি, নন স্ট্যাচুটারি কোনো অথরিটিস বা বডি নিয়ে কথা বলছি, তখন সেটাকে আমরা স্টেট বলতে প্রমাণ করছি। বা যখন মনে করো আমরা গ্রাম পঞ্চায়েত নিয়ে আলোচনা করছি, তখন স্টেট বলতে সেই পঞ্চায়েত থেকে বোঝা যাচ্ছে। বা মনে করো কোনো ডিস্ট্রিক্ট বডি নিয়ে আমরা আলোচনা করছি, তখন স্টেট বলতে সেই ডিস্ট্রিক্ট বডিটা বোঝাচ্ছে। বা মনে করো মিউনিসিপ্যালিটি নিয়ে আমরা আলোচনা করছি, মনে করো কলকাতা মিউনিসিপ্যালিটি নিয়ে আমরা আলোচনা করছি, তখন আমরা কি দেখতে পাচ্ছি? স্টেট বলতে সেই কলকাতা মিউনিসিপ্যালিটিকে বলা হচ্ছে বা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বলা হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? তাহলে স্টেট বলতে কি বোঝানো হবে? স্টেট বলতে কিন্তু স্টেটের ডেফিনেশনটা কিন্তু নট রাজ্য, এখানে স্টেটের একটা ব্রডার সেন্সে এখানে একটা ডেফিনেশন দিয়েছে, সেটাই কিন্তু আর্টিকেল 12 এর দ্বারা বলা হয়েছে। অর্থাৎ আর্টিকেল 12 ডিলস উইথ দ্য কোয়ালিটেটিভ ডেফিনেশন অফ স্টেট। ক্লিয়ার বিষয়টা? এবং স্টেট বলতে কি কি বোঝানো হচ্ছে সেটা আমি একটু আগেই তোমাদেরকে এখানে বললাম। নেক্সট আমরা চলে আসছি আর্টিকেল 13। আর্টিকেল 13টা কি বলা হয়েছে? যে আর্টিকেল 13, এনি ল মেড ইন কন্ট্রাভেনশন অফ ইনকনসিস্টেন্ট উইথ এনি অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস শ্যাল বি মেড নাল অ্যান্ড ভয়েড। এখানে কি বলা হচ্ছে? যে কোনো ল যদি আমাদের পার্লামেন্ট তৈরি করে এবং যদি আমাদের লেজিসলেটিভ যে বডি আছে সেটা যদি আমাদের জন্য একটা ল তৈরি করলো, এবং সেই লটা যদি কি করে, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেই ফান্ডামেন্টাল রাইটসের যদি বিপরীত দিকে চলে যায়, অর্থাৎ এমন একটা ল বানানো হলো যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে সরাসরি কন্ট্রাভেনশন করছে সেটা, তাই না? সেটা সরাসরি কন্ট্রাডিকশন করছে, তাহলে কিন্তু সেই লটা কি হয়ে যাবে? নাল অ্যান্ড ভয়েড, অর্থাৎ সেই লটা অবৈধ হিসাবে পাবে। এখানে কিন্তু আর্টিকেল 13তে বলা হয়েছে। এবং এরকম কোনো ল যদি পাস করে তাহলে সেটাকে আমরা ডক্ট্রিন অফ জুডিশিয়াল রিভিউতে দ্বারা সুপ্রিম কোর্টে যেতে পারে। যে কেউ সেটার এগেনস্টে যেগুলো আমরা করতে পারি। এবং রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি একটা এনআরসি যেখানে আমরা দেখতে পাচ্ছি সেই এনআরসি যে ইয়েটা হলো, সেই একটা, তাই না? সরি, এনআরসি না, সিএ। এবং এই সিএ এর বিরুদ্ধে অনেকে কি গিয়েছিল? কোর্টে গিয়েছিল, কারণ অনেকেই মনে করেছিল যে এটা ফান্ডামেন্টাল রাইটসকে এফেক্ট করছে। ক্লিয়ার বিষয়টা? এরকম কিন্তু যে কোনো ল যখন তৈরি হবে এবং সেটা যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে কন্ট্রাডিকশন করে, তাহলে আমরা কি যেতে পারি? কোর্টে যেতে পারি, বা সেটা অটোমেটিক নেল এন্ড ভয়েড হয়ে যায়। ক্লিয়ার বিষয়টা? এরকমই একটা কেস হয়েছিল কেশবানন্দ ভারতী কেসে 1973-তে। অর্থাৎ এই বিষয়ে, অর্থাৎ কেস বিষয়ে আমরা দেখবো একটা ডিটেলস ক্লাস পরবর্তীতে আলোচনা করা যায় কিনা। এবং এইটাতে যদি আমরা কেসগুলো ডিটেলস আলোচনা করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেকটা টাইম লেগে যাবে। ক্লিয়ার বিষয়টা? শুধু আমরা এতটুকু ধরবো যে কোন ফান্ডামেন্টালসে কি কি কেস হয়েছিল। যেমন দেখো, সুপ্রিম কোর্ট হেল্ড ইন কেশবানন্দ ভারতী কেস, এই কেসটা 1973-তে হয়েছিল, যেখানে একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকে চ্যালেঞ্জ করা হয়েছিল। ঠিক আছে? এবং এটা কি করা হয়েছিল? যে এখানে বলা হয়েছিল যে এটা ফান্ডামেন্টাল রাইটসকে একটা কি করা হয়েছিল? ভায়োলেটস করছে। এরকম বিষয়টা একটা কিন্তু কেস করা হয়েছিল কেশবানন্দ ভারতী কেসে। ক্লিয়ার বিষয়টা? এটা হচ্ছে আর্টিকেল 13তে। আর নেক্সট আমরা দেখতে হচ্ছে আর্টিকেল 14। এখান থেকে শুরু হচ্ছে আমাদের মেন ফান্ডামেন্টাল রাইটসের প্রশ্ন। এখান থেকে খুব ভালোভাবে কিন্তু টার্মসগুলোকে দেখতে হবে। টার্মসগুলো কি বলা হচ্ছে? যে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লস। এই দুটো টার্মস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লস। তাহলে আর্টিকেল 14 এটা কিসের মধ্যে পড়ছে? ইকুয়ালিটি বিফোর ল কিসের মধ্যে? 14 থেকে 18, অর্থাৎ 14 নম্বর আর্টিকেল। আমরা ইকুয়াল রাইট টু ইকুয়ালিটির প্রথম আর্টিকেলটা হচ্ছে কিন্তু ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লস। ইকুয়ালিটি বিফোর ল মানে কি? ইকুয়ালিটি বিফোর ল মানে হচ্ছে লয়ের সামনে সবাই সমান, তাই না? আইনের চোখে কি সে বড়লোক হোক বা গরিব হোক, সবাই কিন্তু সেই, অর্থাৎ রিচ পুয়ার যে কেউ হোক, সেই রিচ পুয়ার কি হচ্ছে? আইনের সামনে সবাই সমান। এটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল। আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ নিয়ে বোঝাবো বোঝার সুবিধার জন্য। এবং আরেকটা বলা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ লস। এখানে কি বলা হচ্ছে? দ্য স্টেট শ্যাল নট ডেনি টু এনি পার্সন ইকুয়ালিটি বিফোর ল অর দ্য ইকুয়াল প্রোটেকশন অফ ল উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়ান যে টেরিটরিটা রয়েছে সেই ইন্ডিয়ান টেরিটরির মধ্যে স্টেট, অর্থাৎ এখানে আমাদের যেটা ল তৈরি হচ্ছে যেখান থেকে, বা আমাদের কি করতে পারে না, আমাদের অথরিটি, আমাদের স্টেট, আমাদের দেশ কি করতে পারে না, কোনো দেশকেই, কোনো পার্সনকেই কি করতে পারে না, আইনের চোখে অসমান দেখতে পায় না, তাই না? ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান এখানে বলা হচ্ছে। যেমন আমরা আরেকটা বিষয়টা কি, দ্য ওয়ার্ড পার্সন ইনক্লুড লিগাল পার্সন, স্ট্যাচুটারি, কর্পোরেশন, কোম্পানিজ এক্সেট্রা। এই যে পার্সন এখানে বলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে স্টেট শ্যাল নট ডেনি টু এনি পার্সন। পার্সন বলতে কিন্তু শুধু মানুষকে বোঝানো হচ্ছে না, এটা মানুষকেও বোঝানো হচ্ছে, কোম্পানিকেও বোঝানো হচ্ছে, যে কোনো কর্পোরেশনকে বোঝানো হচ্ছে, যে কোনো বডিকে বোঝানো হচ্ছে। যেমন মনে করো দুটো কোম্পানি আছে, একটা কোম্পানি এ এবং একটা কোম্পানি বি। এমন একটা ল তৈরি হলো, সেই ল কি করতে পারে না, এ কে বেশি প্রফিট দিচ্ছে, এখানে কম প্রফিট দিচ্ছে, মনে করো দুটোর অবস্থা সেম, ঠিক আছে? এটারও যা মনে করো
এটারও মনে করো যেরকম অবস্থা, এটারও স্ট্যাটাসটা মনে করো এটারও সেম, কিন্তু যখন দুটো সমান হবে, এ এবং বি দুটোই মনে করো খুব হাই একটা কোম্পানি, তখন স্টেট কি করতে পারে না, এটার প্রতি আলাদা কোনো ফেভার করতে পারে না। অন দ্য কন্ট্রারি এখানে আরেকটা আমরা দেখবো, সেটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ লস। এখানে কি, আমি এখানে একটা যদি উদাহরণ নেই, জাস্ট 1 মিনিট। এখানে আমরা একটা উদাহরণ নেব, মনে করো সাপোজ, এবার মনে করো সাপোজ আমি দোকানে একটা বিস্কিট কিনতে গেছি, তাই না? মনে করো আমি একটা বিস্কিট কিনতে গেছি। এবার এই সেম বিস্কুটটা মনে করো এটা আমি, তাই না, মি, অ্যান্ড সেম বিস্কুটটা কে কিনতে গিয়েছে, আম্বানি কিনতে গেছে। অর্থাৎ আম্বানির থেকে একটা 5 টাকার বিস্কুট আমার থেকেও যে 5 টাকা নেওয়া হবে, আম্বানির থেকেও কিন্তু সেই 5 টাকায় নেওয়া হবে। তাহলে এইখানে তোমরা কি দেখতে পাচ্ছ, বিস্কিটের প্যাকেটে কি থাকে, বিস্কিটের প্যাকেটে একটা ইনডাইরেক্ট ট্যাক্স, তাই না, ইনডাইরেক্ট ট্যাক্স এখানে লোকানো থাকে। আমরা সবাই ট্যাক্স পে করি, তাই না? অবশ্যই আমরা অনেকেই জানি না যে আমরা ট্যাক্স পে করি। যে কোনো জিনিস আমরা কিনলে সেখানে একটা ট্যাক্স আমাদেরকে দিতে হয়। সেই ইনডাইরেক্ট ট্যাক্সটা কি, আমাকেও যে পরিমাণ দিতে হচ্ছে, মুকেশ আম্বানিকেও সেই পরিমাণ দিতে হচ্ছে। মুকেশ আম্বানি বড়লোক বলে তাকে কিন্তু বেশি দিতে হচ্ছে না। ক্লিয়ার? এই জিনিসটাই হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান। এবার আরেকটা বিষয় আমরা যদি দেখি, সেটা হচ্ছে কি, যে ইকুয়াল প্রোটেকশন অফ লস। এখানে এবার একটা বিষয়, অর্থাৎ কি, যে ইকুয়াল প্রোটেকশন অফ লসটা কি, ইকুয়াল প্রোটেকশন অফ লসটা কি, এবার গভর্নমেন্ট কি করেছে, ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স, তাই না, এটা ইনডাইরেক্ট ট্যাক্স গেল, ডিরেক্ট ট্যাক্স আমাদের উপর বসিয়েছে, অর্থাৎ ইনকাম ট্যাক্স বসিয়েছে। এবার মুকেশ আম্বানি যতটা ট্যাক্স দেয় ততটা ট্যাক্স আমি নিশ্চয়ই দেই না, তাই না? তার থেকে অনেক 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 কম, বহুগুণে কম, ঠিক না? এবার তাহলে আমাদের অবস্থাটা, আমি মনে করো আমি একটা পুয়ার পিপল, তাই না, মনে করো আমরা পুয়ার পিপল, এবং যারা রিচ আছে বিজনেসম্যান তারা কি রিচ। এবার গভর্নমেন্ট এমন কোনো ল তৈরি করবে না, এমন কোনো ট্যাক্স রিলেটেড ল তৈরি করবে না যেই লটা কি করতে পারছে না, রিচ এবং পুয়ার পিপলকে সমানভাবে ট্রিট করছে। অর্থাৎ এমন কোনো ল প্রিন্ট করবে না যে গরিবরা একদমই মরে যাচ্ছে, বিষয়টা বুঝতে পারছে তো? অবস্থা বুঝে তাদেরকে সমান সমান লক্ষ্য দেওয়া হচ্ছে, তার জন্য পুয়ার পিপলদের ট্যাক্স দিতে হয় না, বা যারা একটু মধ্যবিত্ত তাদের ট্যাক্সের পরিমাণ কম, এবং যারা রিচ তাদের ট্যাক্সের পরিমাণ বেশি, এরকম বিষয়টা। অর্থাৎ ইকুয়াল প্রোটেকশন অফ লস, তাই না? অর্থাৎ এখানে লাইক শুড বি ট্রিটেড অ্যালাইক, অর্থাৎ যেরকম, এবং বড় লোকদের মধ্যে আবার সেটা কোনো ভেদাভেদ করছে না। ইকুয়াল প্রোটেকশন অফ লস একটা টার্ম চলে আসে, সেটা হচ্ছে লাইক শুড বি ট্রিটেড লাইক। মনে করো রতন টাটা, আম্বানি, এদের মধ্যে আবার কোনো হেরফের হবে না, অর্থাৎ এদের মধ্যে ডিরেক্ট ট্যাক্সটা কিন্তু একই থাকবে। আবার ওদের তুলনায় আমরা যে পুয়ার আছি, আমাদের কিন্তু আবার ডিরেক্ট ট্যাক্স কিন্তু একই পার্সেন্টেজ দিতে হচ্ছে না, বা দিতে হয় না আমাদের, ঠিক কিনা বিষয়টা? তো বিষয়টা ইকুয়াল প্রোটেকশন অফ লস, অর্থাৎ সরকার কি করছে, যে এমন কোনো কিছু করছে না, এমন কোনো ডিরেক্ট ট্যাক্সের রুল বের করছে না বা ল পাস করছে না যেটাতে আমাদের মুকেশ আম্বানিকে যত টাকা দিতে হচ্ছে আমাদের তত টাকা দিতে হচ্ছে, তাহলে তো আমরা মরে যাবো, ঠিক কিনা? তো এরকম সবার প্রতি সরকার কি করছে, খেয়াল করছে। এটাকে বলা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ লস। এই ইকুয়াল প্রোটেকশন অফ লস, এই প্রফেশনটা আমাদের কে দিয়েছে, সংবিধান দিয়েছে, যেটা হচ্ছে আর্টিকেল 14 মধ্যে পড়ছে। ক্লিয়ার? আই থিঙ্ক এই জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট আমরা দেখবো আর্টিকেল এক্সেপশন টু দ্য আর্টিকেল 14। এক্সেপশন টু দ্য আর্টিকেল 14, অর্থাৎ এই জিনিসটা একটু লক্ষ্য করতে হবে যে আর্টিকেল 14 এর মধ্যে কিছু কিছু আবার এক্সেপশন রয়েছে, সব জিনিসেই এক্সেপশন রয়েছে, সেটাও কিন্তু এক্সেপশন। এক্সেপশনটা কি, দ্য প্রেসিডেন্ট অর দ্য গভর্নর ইজ নট অ্যান্সারেবল টু এনি কোর্ট ফর দ্য এক্সারসাইজ অ্যান্ড পারফরমেন্স অফ দ্য পাওয়ার অ্যান্ড ডিউটিস টু দেয়ার অফিস, অর্থাৎ কি, প্রেসিডেন্ট বা গভর্নর, যে রাষ্ট্রপতি বা রাজ্যপাল, কি তার কোনো অথরিটির ক্ষেত্রে বা কোনো কোর্টেই কিন্তু অ্যান্সারেবল নয়, যে সে কিন্তু বাধ্য নয় যে কিছু বলতে, যে তার পাওয়ার এবং ডিউটি অফ দেয়ার অফিস, অর্থাৎ তারা যে কাজ করে বা যে কিছু বলে, যা যেই কাজটা করে, সেটার জন্য কিন্তু সেখানেই কোনোখানেই সে কৈফিয়ত দেওয়ার কিন্তু তাই কেউ বাধ্য করতে পারবে না, এখানেই কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ এই যে ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, কিন্তু প্রেসিডেন্টকে এই ক্ষমতাগুলো দেওয়া হচ্ছে কেন? এই জিনিসগুলো একটু এক্সেপশন করা রয়েছে। আরেকটা কি বলছে, নো ক্রিমিনাল প্রসিডিং শ্যাল বি ইনস্টিটিউট অর কন্টিনিউড এগেনস্ট দ্য প্রেসিডেন্ট অর দ্য গভর্নর ইন এনি কোর্ট ডিউরিং দেয়ার টার্ম অফ অফিস। অর্থাৎ কি, এখানে যে কোনো রকম ক্রিমিনাল প্রসিডিং প্রেসিডেন্ট বা গভর্নরের বিরুদ্ধে করা যাবে না, যতক্ষণ পর্যন্ত তারা তাদের অফিসে, মানে যতক্ষণ পর্যন্ত তাদের টেনিওরে রয়েছে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিং করা যাবে না। ঠিক আছে বিষয়টা? তো এটা গেল আমাদের সেকেন্ড। থার্ড এক্সেপশনটা কি, প্রসেস অফ অ্যারেস্ট ক্যানট বি স্টার্টেড এগেনস্ট দ্য প্রেসিডেন্ট অর গভর্নর ডিউরিং দেয়ার টার্ম অফ অফিস। অর্থাৎ কি, ক্রিমিনাল প্রসিডিং এ শুরু হবে না অ্যারেস্ট, সেটা তো আমরা করতেই পারছি না। অর্থাৎ কি, আমরা কি করতে পারি না, কোনো প্রেসিডেন্ট বা গভর্নরকে কিন্তু কোনো অ্যারেস্ট করার যে প্রসেস, সেই প্রসেসটা কিন্তু আমরা শুরু করতে পারি না। কিসের জন্য? তাদের যতদিন পর্যন্ত টেনিওর রয়েছে, টার্মস রয়েছে অফিসের। অ্যান্ড এখানে কি বলছে, নো সিভিল প্রসিডিং ক্যান বি স্টার্টেড এগেনস্ট দেম ডিউরিং দেয়ার টার্ম অফ অফিস ইন
এনি কোর্ট উইদাউট এ প্রায়ার নোটিস অফ 2 months। এই যে দুটো আমরা দেখতে পাচ্ছিলাম, এটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিং, আর এটা হচ্ছে কি সিভিল প্রসিডিং। কোনো রকম সিভিল প্রসিডিং তাদের বিরুদ্ধে শুরু করা যাবে না প্রায়ার নোটিস অফ 2 months, অর্থাৎ 2 মাসের আগাম নোটিশ ছাড়া, তাই না? কোনো অর্থাৎ সিভিল প্রসিডিং যদি আমাদের এগেনস্ট গভর্নর আর প্রেসিডেন্ট যদি আমাদেরকে করতে হয়, তাহলে কি করতে হবে? 2 মাসের কিন্তু আগাম নোটিশ দিতে হবে, নাহলে কিন্তু সেটা আমরা শুরু করতে পারছি না। এটাই হচ্ছে আর্টিকেল 14 এর এক্সেপশন। ঠিক আছে, নেক্সট আমরা লক্ষ্য করবো আর্টিকেল 15। আর্টিকেল 15 কি বলা হচ্ছে? প্রোহিবিটেশন অফ ডিসক্রিমিনেশন অন সার্টেন গ্রাউন্ড। এখানে আমরা কি করতে পারি না, স্টেট কি করতে পারি না, কোনো সার্টেন গ্রাউন্ড অর্থাৎ কি, এখানে আমরা লক্ষ্য করছি 1 মিনিট, যে রিলিজিয়ান, কারো ধর্ম, কারো জাতি, কারো রেস অর্থাৎ এথনিক, কাস্ট, জাতি, সেক্স অর প্লেস অফ বার্থ। ঠিক আছে, অর্থাৎ এই যে 6টা ইয়ের মধ্যে, এই 6টা ইয়ের মধ্যে কিন্তু ডিপেন্ড করে, এই 6টা ইয়ের মধ্যে ডিপেন্ড করে আমরা কি করতে পারি না, তাই না? কোনো ধর্ম, বর্ণ, রেস, বর্ণ, কাস্ট, জাতি দেখতে পাচ্ছি আমরা, সেক্স যেটা দেখতে পাচ্ছি, প্লেস অফ বার্থ, অর্থাৎ এই জিনিসগুলোর মধ্যে ধর্ম, বর্ণ, জাতি, তার লিঙ্গ এবং কোথায় সে জন্মেছে, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে স্টেট কোনো পার্সনকেই কি করতে পারে না, ডিসক্রিমিনেট করতে পারে না। অর্থাৎ কেউ যদি বলে যে তোমার এখানে এই রাজ্যে জন্ম হয়েছে, অর্থাৎ তোমাকে এই জিনিসটা দেবো না, বা তোমার এই যে মনে করো এই কাস্ট, এই জিনিসটা, এই কাস্টের জন্য এই জিনিসটা তোমার করা হবে না, এই এরকম কিন্তু কোনো ডিসক্রিমিনেট করতে পারে না। ঠিক আছে, এখানেও এক্সেপশন রয়েছে, সেটা আমরা একটু পরে পড়ছি। এই 6টা জিনিসের উপর ডিপেন্ড করে কিন্তু স্টেট কখনোই কি করতে পারে না, কাউকে ডিসক্রিমিনেট করতে পারে না। এবং এখানে 3টে এক্সেপশন রয়েছে। 3টে এক্সেপশন কি? টু মেক এনি অর স্পেশাল প্রভিশন ফর ওমেন অ্যান্ড চিলড্রেন। এখানে আমি যেটা বলছি যে সেক্সের উপর ডিপেন্ড করে কোনো স্টেট কোনো ইয়েকেই কি করতে পারে না, ডিসক্রিমিনেট করতে পারে না। অর্থাৎ নারী পুরুষ সবার জন্যই সে সমানভাবে দেখবে, কিন্তু কোনো ক্ষেত্রে, বিশেষ কোনো ক্ষেত্রে ওমেন এবং চিলড্রেনের জন্য কি করতে পারে, বিশেষ কোনো সুবিধা, বিশেষ কোনো স্পেশাল প্রভিশন কিন্তু সে দিতে পারে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে নারীদের ক্ষেত্রে আলাদা কোনো অধিকার দেওয়া হচ্ছে, বা চিলড্রেনের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়ে থাকে। এবং কি কোনো শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব, অর্থাৎ যেটা আমরা দেখতে পাই না, এসসি এবং এসটি, এদের জন্য কিন্তু আলাদাভাবে স্পেশাল কোনো ট্রিটমেন্ট সরকার করতে পারে। এখানেও কিন্তু আমাদের কোনো প্রশ্ন করার জায়গা নেই, অর্থাৎ এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের এক্সেপশনের মধ্যেই পড়ছে। যদিও এখানে কারো কাস্টের উপর ডিপেন্ড করে, কারো রেসের উপর ডিপেন্ড করে, কারো রিলিজনের উপর ডিপেন্ড করে কি করতে পারে না, সরকার কাউকে ডিসক্রিমিনেট করতে পারে না, তবুও কিন্তু এই এসটি এবং এসটিদের জন্য এবং যারা তাদের জন্য কিন্তু সরকার কিছু স্পেশাল প্রভিশন পাস করতে পারে। ক্লিয়ার? এবং আরেকটা বলছে যে এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস অফ সিটিজেন, অর্থাৎ যারা যেখানে অশিক্ষার হার বেশি রয়েছে, বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যে সমস্ত জায়গাগুলোর লোকজন আছে, তাদের জন্য সরকার কি করতে পারে, আলাদা কোনো প্রভিশন পাস করতে পারে। ক্লিয়ার বিষয়টা? যদিও আমরা দেখতে পাচ্ছি যে এই 5টা জিনিসের উপর ডিপেন্ড করে সরকার কোনো কাউকে ডিসক্রিমিনেট করতে পারে না, তবুও কিন্তু এখানে 3টে এক্সেপশন কিন্তু রয়ে গেছে। অর্থাৎ 3টে এক্সেপশন কি, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে নোট ডাউন করতে হবে। অর্থাৎ যতটুকু আছে সেটা পুরোটাই নোট ডাউন করলে খুবই ভালো হয়। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা এখান থেকে লক্ষ্য করছি, তাহলে এখানে গেল আমাদের আর্টিকেল 15। আর্টিকেল 16 কি আছে? ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, অর্থাৎ চাকরির ক্ষেত্রে সরকার কাউকেই কারো ইয়ের উপর, এই যে আগে 5টার বললাম, কাউকেই কিন্তু ডিসক্রিমিনেট করতে পারে না সেইগুলোর উপর ডিপেন্ড করে। কিন্তু এখানেও কি করতে পারে, এখানে কি বলছে আর্টিকেল 16 প্রোভাইডস ফর ইকুয়ালিটি অফ অপরচুনিটি, অর্থাৎ সবাই সমান অধিকার পাবে, অপরচুনিটিকে সবাই সমান অপরচুনিটি দেওয়া হবে ফর অল সিটিজেন ইন মেটার্স অফ এমপ্লয়মেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট টু এনি অফিস আন্ডার দ্য স্টেট। এখানে আবার বলছে যে এখানেও কি করতে পারে, যে পার্লামেন্ট ক্যান হাউএভার প্রেসক্রাইব রেসিডেন্স অ্যাজ এ কন্ডিশন ফর সার্টেন এমপ্লয়মেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, তাই না? কোনো চাকরির ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এইখানকার এই স্টেটের মধ্যেই অ্যাপ্লিকেন্টের এই স্টেটের মধ্যেই হতে হবে। আমরা অনেক চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গিয়ে দেখে থাকি যে পার্টিকুলার কোনো স্টেটের মধ্যে হতে পারে, বা পার্টিকুলার কোনো জেলা ভিত্তিক যখন কোনো চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়, অনেকেই বলে যে এর মধ্যেই দেওয়া হতে পারে। যেমন এখানে পোস্ট অফিসের যে কোনো চাকরির ক্ষেত্রে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে একটা জিডিএস যেটা তোমরা শুনেছো, সেই জিডিএস এর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে কি করতে পারে, যেখানকার বাসিন্দা সেখানেই দিতে হবে, আই থিঙ্ক এরকমই কিছু একটা ছিল। বা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো নির্দিষ্ট অঞ্চল বলা হয় যে এই অঞ্চলের যারা বাসিন্দা হবে এদের ক্ষেত্রেই এই চাকরিটার অ্যাপ্লাই করতে পারবে, এরকম কিন্তু প্রেসক্রাইব করতে পারে। এই জন্যই আমরা দেখে থাকি, অর্থাৎ এটাও কিন্তু আর্টিকেল 16 মধ্যেই পড়ছে। ক্লিয়ার বিষয়টা? এবং ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য আলাদা কোনো রিজার্ভেশন করতে পারে সরকার। এবং অবশ্যই যেটা আমরা দেখতে পাই যে এখনকার কি আছে, যে এসটি, ওবিসি এই সমস্ত, এবং এখন ইডাব্লিউএস এ চলে এসেছে, সমস্ত পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের জন্য কি করতে পারে, সরকার আলাদা কোনো রিজার্ভেশন করতে পারে চাকরির ক্ষেত্রে, আমরা যেটা দেখে আসছি, তাই না? তো এটা ছিল আর্টিকেল 16। যদিও সবাইকে সমান অপরচুনিটি দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তবুও এখানে আমরা এক্সেপশন দেখতে পাই, এবং সেটা জরুরি আমরা দেখতে পাই, ঠিক কি না? আর্টিকেল 16 গেল আর্টিকেল। এবং এখানে এই যে ওবিসি রিলেটেড, ব্যাকওয়ার্ড ক্লাস রিলেটেড একটা কমিশন বসেছিল, সেই কমিশনটা এখান থেকে তোমরা, আমি এটা দিয়ে দেবো, তোমরা এটা দেখে নিও। এখানে খুব সিম্পল লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা আছে, আই থিঙ্ক সবাই বুঝতে পারবে এটা।
এটা আমি এখানে বলছি না, এখানে যে একটা মন্ডল কমিশন তৈরি হয়েছিল, হ্যাঁ মন্ডল কমিশনটা 27% জট, আই থিঙ্ক তোমরা এটা পুরোটাই পড়লে বুঝতে পারবে। এখানে আর্টিকেল 16-17 আমরা চলে আসি, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। দেখো আনটাচেবিলিটি মানেটা কি? অস্পৃশ্যতা। আনটাচেবিলিটি মানেটা কি আমরা দেখতে পাচ্ছি এখানে? অস্পৃশ্যতা। অস্পৃশ্যতাটা কি দেখতে পাচ্ছি এখানে? অস্পৃশ্যতা আমাদেরকে অ্যাবলিশ করতে হবে। এখানে কি বলছে? দিস অ্যাক্ট, অর্থাৎ কোন অ্যাক্ট? আর্টিকেল 17 আন্ডারে কি বলছে? যে দিস অ্যাক্ট প্রহিবিটস প্র্যাকটিস অফ আনটাচেবিলিটি ইন এনি ফর্ম। আমরা দেখেছিলাম যে আগে বা এখনো অনেক ক্ষেত্রে দেখতে পাই যে দলিতরা কি করতে পারে না, যারা উঁচু ব্রাহ্মণ শ্রেণীর আছে তাদেরকে টাচ করতে পারে না, এরকম বিষয়টা। এইরকম আনটাচেবিলিটি কি করতে পারে না, বা যেরকম যে কোনো প্রকার আনটাচেবিলিটি, কোনো ধর্মের আনটাচেবিলিটি হোক বা কোনো জাতি আনটাচেবিলিটি হোক, যে কোনো টাচেবিলিটি বা দরিদ্র ধনী এর কোনো রকম আনটাচেবিলিটি কি করতে প্রহিবিট করছে আর্টিকেল 17। এবং এখানে যদিও আমরা আনটাচেবিলিটি মানে এইটাই যে আনটাচেবিলিটি, এরকম কোনো প্র্যাকটিক্যাল ডেফিনেশন কিন্তু আমরা কনস্টিটিউশনে পাই না, ঠিক আছে? যদিও এটা পাওয়া যায় না, তবুও সব রকম আনটাচেবিলিটি যেটা আমরা মনে করবো যে এটা আনটাচেবিলিটির মধ্যে পড়ছে, এটা প্রহিবিটস করতে হবে। নেক্সট কি বলছে? এ পার্সন কনভিক্টেড ফর দ্য অফেন্স অফ আনটাচেবিলিটি ইজ ডিসকোয়ালিফাইড ফর ইলেকশন টু দ্য পার্লামেন্ট অর স্টেট লেজিসলেচার। এবং এরকম যদি কোনো পার্সন কনভিক্টেড হয়ে থাকে আনটাচেবিলিটির ক্ষেত্রে, অফেন্স অফ আনটাচেবিলিটি, তাহলে সেই পার্সনটা কি করতে পারে না? ইলেকশনে সেটা দাঁড়াতে পারবে না, ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, এবং সেগুলো পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারে, অর্থাৎ কি এমপি এবং এমএলএ পদে কিন্তু এটা দাঁড়াতে পারছে না, ঠিক আছে? এটাই হচ্ছে আর্টিকেল 17। আই থিঙ্ক বোঝাতে পারলাম জিনিসটা। নেক্সট আমরা লক্ষ্য করছি আর্টিকেল 18, অ্যাবলিশন অফ টাইটেলস। অ্যাবলিশন অফ টাইটেলস মানে কি বলছে? যে কোনো রকম আগেকার দিনে যেরকম বড় বড় টাইটেলসগুলো বলা হচ্ছে, আগেকার দিনে যেরকম না, যে টাইটেলসগুলো রাজা মহারাজা এই সমস্ত টাইটেলগুলো কিন্তু অ্যাবলিশ করা হয়েছে এখনকার যুগে। এবং এখানে কি কি পার্লামেন্টাল কনস্টিটিউশনাল প্রভিশন রয়েছে সেটা আমরা দেখবো। এখানে কি বলছে? দ্য স্টেট ক্যানট কনফার এনি টাইটেল আদার দ্যান মিলিটারি অর একাডেমিক ডিস্টিংশন টু দ্য সিটিজেন অফ ফরেনার্স। স্টেট কি করতে পারে না? কাউকেই কোনো টাইটেল দিতে পারে না। নিজের ইচ্ছা মতো স্টেট কি করতে পারে না? কাউকেই কোনো টাইটেল দিতে পারে না, রাদার দ্যান যেটা যদি কোনো মিলিটারি অর একাডেমিক ডিস্টিংশন, তাই না? মিলিটারি যেরকম থাকে যে মেজর, কর্নেল এইরকম যে টাইটেলগুলো ছাড়া, এইরকম টাইটেলগুলো ছাড়া আমরা কি লিখতে পারি না? যে সরকার অন্য কোনো টাইটেল কাউকে দিতে পারে। বা একাডেমিক ডিস্টিংশন মানে আমাদের সম্মানীয় কোনো ডক্টর ডিগ্রি এই সমস্তগুলো দেওয়া হয়, বা যে কোনো একাডেমিক ডিস্টিংশনের জন্য আমরা কি লিখতে পাচ্ছি? সরকার কি এগুলো দিতে পারে। এছাড়া যেগুলো অন্যান্য যেকোনো টাইটেল সরকার নিজের ইচ্ছামতো কাউকেই দিতে পারে না, সিটিজেন অর টু দ্য ফরেনার্স, অর্থাৎ ভারতে যে বিদেশিগুলো আছে সেই বিদেশিগুলোকেও কিন্তু এরকম কোনো টাইটেল দিতে পারে না। কিসে? এটা কে বলেছে? আর্টিকেল 18 বলেছে, ক্লিয়ার? এবং এখানে কি বলছে? যে ইট প্রহিবিটস এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জনগণকে বাইরের ফরেন স্টেট থেকে কোনো রকম টাইটেল অ্যাকসেপ্ট করতে কিন্তু এটা পুরোপুরি নিষেধ করেছে। অ্যাবলিশন অফ টাইটেলস আর্টিকেল 18। আর্টিকেল 18 কি করেছে? সিটিজেন অফ ইন্ডিয়াদের কি করেছে? প্রহিবিট করেছে মানে নিষেধ করেছে। কোথা থেকে? ফরেন স্টেট থেকে। কি নিতে? অ্যাকসেপ্টিং এনি টাইটেল, অর্থাৎ কোনো রকম টাইটেল নিতে কিন্তু এটা প্রহিবিট করে। নেক্সট কি বলছে? A foreigner holding any office of profit or trust under the state cannot accept any title from or any foreign state without the consent of the president. মনে করো একটা ফরেনার কি করছে? এখানে আমরা দেখতে পাচ্ছি এ ফরেনার হোল্ডিং এনি অফিস অফ প্রফিট আন্ডার দ্য স্টেট। এখানে মনে করো কোনো বিদেশি স্টেটের আন্ডারে কোনো কাজ করছে বা কোনো একটা পদে আছে, সে কি করতে পারে না? বাইরের কোনো দেশ থেকে কোনো রকম টাইটেল সে গ্রহণ করতে পারবে না উইদাউট দ্য কনসেন্ট অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির অনুসারে, রাষ্ট্রপতির আদেশ মানে কনসেন্ট কনসেন্ট ছাড়া অ্যাকচুয়ালি, ঠিক আছে বিষয়টা? এবং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কি বলছে? নো সিটিজেন অর ফরেনার হোল্ডিং এনি অফিস অফ প্রফিট অর ট্রাস্ট আন্ডার দ্য স্টেট ইজ টু অ্যাকসেপ্ট এনি প্রেজেন্ট অ্যামুলমেন্ট অর অফিস ফ্রম অর আন্ডার এনি ফরেন স্টেট উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সিম্পল এটা বলা হচ্ছে যে কোনো রকম ফরেনার, কোনো রকম সিটিজেন কি করতে পারে না? কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি যে টাইটেল কিছু গ্রহণ করতে পারছে না, বা কোনো প্রফিট অর ট্রাস্ট কোনো রকম টাকা পয়সা এই সমস্ত কিন্তু সে গ্রহণ করতে পারছে না প্রেসিডেন্টের কনসেন্ট ছাড়া, ক্লিয়ার বিষয়টা? এবং আর্টিকেল 18 এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলেছে এখানে, যে আর্টিকেল 18 প্রোহিবিটস হেরিডিটারি টাইটেলস অফ নবিলিটি। মানে অর্থাৎ মনে করো একজন পদ্মশ্রী আছে, ঠিক আছে? এবং নট অ্যাওয়ার্ডস। মনে করো আরেকটা বিষয়, যে মনে করো একটা এর পদ্মশ্রী আছে, এর ছেলে বি, সেই পদ্মশ্রীটা কিন্তু সরাসরি বি পেয়ে যাবে না। এই জিনিসটাই কিন্তু কি করেছে? আর্টিকেল 18 প্রহিবিট করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আর্টিকেল 18 পদ্মশ্রী, ভারতরত্ন এই সমস্ত টাইটেলগুলোকে কিন্তু প্রহিবিট করে না, ক্লিয়ার বিষয়টা? এটাই ছিল আর্টিকেল 18। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আর্টিকেল 18 ছিল এটা, অর্থাৎ এটা হচ্ছিল রাইট টু ইকুয়ালিটি। এর পরবর্তীতে আমরা দেখব আর্টিকেল 19 থেকে 2020, যেটা হচ্ছে রাইটস টু ফ্রিডম, ক্লিয়ার? ওকে, সো নেক্সট আমরা দেখতে পাচ্ছি রাইট টু ফ্রিডম 19 টু 2020। এখানে রাইট টু ফ্রিডম বলতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 19 নাম্বার, 20 নাম্বার, 21 নাম্বার, 21 অ্যান্ড 22 এইরকম চারটে এরকম 5টা আর্টিকেলসে রাইট টু ফ্রিডম অফ গঠিত হচ্ছে।
ক্লিয়ার? আমরা আর্টিকেল ১৯ নাম্বার দেখব প্রথমে। এখানে কি বলছে যে আর্টিকেল ১৯ আমাদের ৬ রকম স্বাধীনতা দেয়। আর্টিকেল ১৯ টা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু এখানে সাবধানভাবে দেখবে। আর্টিকেল ১৯ টা কি করছে? আর্টিকেল 19 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারান্টি 6 রাইট টু ফ্রিডম। ৬ টা 6 রাইট গ্যারান্টি দিচ্ছে কে? ফ্রিডমের, স্বাধীনতা সংক্রান্ত ফ্রিডম রিলেটেড ৬ টা স্বাধীনতা আমাদের আর্টিকেল 19 দিচ্ছে। কিরকম স্বাধীনতা কি বলছে এখানে দেখো, যে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। আমাদের মনে যেটা আসছে, আমাদের ভেতর থেকে যেটা আমরা বলতে চাই, স্পিচ বা যেটা আমরা এক্সপ্রেস করতে চাই, সেটা প্রকাশের আমাদের স্বাধীনতা দেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হচ্ছে এবং আমাদের বাক স্বাধীনতা দেওয়া হচ্ছে। রাইট টু ফ্রিডম, এখানে কি বলছে? ফ্রিডম অফ প্রেস কামস আন্ডার দিস আর্টিকেল। ফ্রিডম, প্রেসের যেটা স্বাধীনতা আছে, এই ফ্রিডম অফ প্রেসটা কিন্তু এই আর্টিকেলের ইয়ের মধ্যেই পড়ছে। ২ নম্বর কি বলছে? রাইট টু অ্যাসেম্বল পিসফুলি অ্যান্ড উইদাউট আর্মস। কি যেকোনো আমরা কি করতে পারি? যেকোনো জায়গায় জমায়েত হতে পারি পিসফুলি, শান্তিপূর্ণভাবে, এবং উইদাউট আর্মস, কোনো রকম আর্মস নিয়ে যাওয়া কিন্তু চলবে না। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা কি বলতে পারছি? কোনো রকম আমরা যেরকম জনসভা হয়, তাই না? যেরকম আমরা জনসভা বা যেকোনো জমায়েত যখন হচ্ছে, এই জমায়েতটা কিন্তু পিসফুলি জমায়েত যেখানে হচ্ছে, এই জমায়েতটা কিন্তু আর্টিকেল 90 এর আন্ডারেই গ্যারান্টি দিচ্ছে, এটা এই জমায়েতটা করার পারমিশন দিচ্ছে বা এই স্বাধীনতাটা আমাদের দিচ্ছে, এবং অবশ্যই সেটাকে কি করতে হবে? উইদাউট আর্মস হতে হবে। নেক্সট আর্টিকেল, এখানে আমরা ৩ নাম্বারটা কি দেখতে পাচ্ছি? যে রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন অর কোঅপারেটিভ। যে কোনো আমরা অ্যাসোসিয়েশন বানাতে পারি, আমাদের যে কোনো সমিতি বানাতে পারি, যে কোনো সভা বানাতে পারি। ক্লিয়ার বিষয়টা? এখানে কি বলছে? দিস অলসো কভার দ্য নেগেটিভ রাইট নট টু ফর্ম আ জয়েন্ট অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন। ক্লিয়ার বিষয়টা? এখানে দেখতে পাচ্ছি এই যে এটা এই প্রভিশনটায় আবার এরকম দিচ্ছে যে নেগেটিভ রাইট অফ নট টু ফর্ম জয়েন্ট অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন। এখানে দেখো, এখানে যে কোনো রকম মনে করো একটা খারাপ আমরা সভা বানাচ্ছি বা একটা কোনো বাজে উদ্দেশ্যে আমরা কোনো কিছু যদি ইউনিয়ন বানাই বা কোনো অ্যাসোসিয়েশন বানাই বা কোনো কোঅপারেটিভস বানাই, এইরকম কোনো বাজে উদ্দেশ্যে আমরা কি করতে পারি না? কোনো রকম অর্গানাইজেশন আমরা বানাতে পারি না। এটা কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিট করছে। দিচ্ছে কোথায়? একটা অ্যাসোসিয়েশন বানানোর জন্য, যেটা পজিটিভ ওয়েতে আমরা দেখতে পাচ্ছি, যেমন সভা সমিতি যে কোনো কিছু হতে পারে। কিন্তু কোনো রকম খারাপ কাজ করার উদ্দেশ্যে যদি আমরা কোনো সভা, অ্যাসোসিয়েশন, ইউনিয়ন, কোঅপারেটিভ বানাই, তাহলে কিন্তু সেটাকে কি করছে? প্রহিবিট করছে। যেরকম যে কোনো মিলিটেন্ট কোনো অ্যাসোসিয়েশন বা যে কোনো রাইট উইং অ্যাসোসিয়েশন, যে কোনো আমরা দেখতে পাচ্ছি এরকমগুলোকে কিন্তু ডিরেক্টলি, যেটা কোনো সরকারের বা যে কোনো কোথাও হতে পারে, সেটা কিন্তু যদি সেটা আমাদের দেশের পক্ষে ক্ষতিকারক হয়, তাহলে কিন্তু সেটাকে কিন্তু স্ট্রিক্টলি প্রোভাইড করা হচ্ছে। নেক্সট বলতে হচ্ছে রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। আমরা টেরিটরি অফ ইন্ডিয়ার যে কোনো জায়গায় কি করতে পারি? আমরা ফ্রিলি মুভ করতে পারি। বিষয়টা বুঝতে পারছো? ফ্রিলি আমরা যে কোনো জায়গায় আমরা ঘুরতে পারি টেরিটরি অফ ইন্ডিয়ার মধ্যে। এবং টেরিটরি অফ ইন্ডিয়া বলতে কি বোঝায় সেটা আমি কিন্তু সেই ১ম ক্লাসে বুঝিয়ে দিয়েছি, অর্থাৎ এর আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি, যেটা প্রিঅ্যাম্বলের যে ক্লাসটা রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে, অর্থাৎ এর আগের ক্লাসটা তোমরা পেয়ে যাবে। রাইট টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি। এবং এখানে কি বলা হচ্ছে? যে আমরা কি করতে পারি? যে কোনো অঞ্চলেই কি করতে পারি? আমরা ভারতের যে কোনো জায়গায় গিয়ে আমরা বসবাস করতে পারি বা আমরা সেখানে ডিসাইড করতে পারি। ক্লিয়ার? এবং এখানে কি বলছে? আরেকটা বিষয় এখানে, আচ্ছা, এইখানে আরেকটা বিষয় বলে দিই আমি, যে এই যে রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, এবং এইখানে আরেকটা বিষয় এক্সেপশন রয়েছে কি? যে কোনো জায়গায় ইচ্ছা করলেই কিন্তু আমরা আবার যেতে পারবো না। যেমন মনে করো আমাদের কোনো আর্মি ক্যান্টনমেন্ট বা যে কোনো কিছু এমন জায়গা আছে যেগুলোতে আমরা ফ্রিলি ঘুরতে পারি না বা ফ্রিলি মুভ করতে পারি না। বা যখন মনে করো আমাদের কোনো লকডাউন বা যেরকম লকডাউন চলছে, এখন কিন্তু তুমি ফ্রিলি কোথাও মুভ করতে পারবে না। এরকম বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু এক্সেপশন রয়েছে। এবং রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার যে কোনো প্রান্তে কিন্তু তুমি বসবাস করতে পারো। এখানেও এক্সেপশন রয়েছে, যে এমন কোথাও এমন কিছু জায়গা আছে যেগুলো কি স্ট্রিক্টলি শিডিউলড ট্রাইব বা মনে করো একদমই বিপন্নপ্রায় কিছু জাতি সেখানে রয়েছে, বা মনে করো এমন কিছু জায়গা যেখানে তুমি চাইলেই বসবাস করতে পারবে না, বা সেখানে তুমি চাইলেই পারমিট পেয়ে যাবে না সেখানে থাকার জন্য। যদি সেটা তাদের কালচারাল কোনো কিছুকে মনে হয়, তারা মনে করে যে কোনো কালচারাল, সেটা মনে করো সংরক্ষিত একটা প্রিজার্ভড একটা কালচার, সেই কালচারটাকে যদি অন্য কালচারের হয়ে যদি সেখানে তুমি যাও, তাহলে কিন্তু সেখানে কোনো পারমিশন পাবে না থাকার জন্য। ক্লিয়ার? এখানে আরেকটা কি বলছে? রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস। যে কোনো প্রফেশন, তোমার ইচ্ছা অনুযায়ী যে কোনো প্রফেশন তুমি কিন্তু এটা করতে পারো, বা তুমি সেটা প্রফেশনে যেতে পারো, বা যে কোনো জীবিকা তুমি নির্বাহ করতে পারো। এটা কিন্তু অলসো কভার করছে, যদি কোনো বাজে এরকম প্রফেশন কিন্তু আমরা করতে পারি না। যেমন প্রস্টিটিউশন, বা যে কোনো মনে করো কেউ প্রফেশনাল কিলার হয়ে গেল, তাই না? সে তার ইচ্ছে হতে পারে যে আমি একটা প্রফেশনাল কিলিংয়ের আমি একটা কাজ করছি। এরকম যে কোনো নেগেটিভ যে ইয়েগুলো রয়েছে, সেগুলোই কিন্তু এটা স্ট্রিক্টলি প্রোভাইড করছে।
এবং এটা বলছে রাইট টু প্রপার্টি ওয়াজ অরিজিনালি এ পার্ট অফ দিস আর্টিকেল বাট ইট ওয়াজ ডিলিটেড ইন 1978 বাই দ্য 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমি একটু আগে বলেছিলাম যে রাইট টু প্রপার্টি যে ইয়েটা ছিল, এই রাইট টু প্রপার্টি এইটা কিন্তু অরিজিনালি এটা ছিল, কিন্তু এটা 1978 সালে 44তম সংবিধানের সংশোধন অ্যাক্টে এটা রাইট টু প্রপার্টি ফান্ডামেন্টাল রাইটসটা ডিলিটেড হয়ে গেছে এবং এটা এখন বর্তমানে একটা লিগাল রাইট। লিগাল রাইটটা কি সেটা আমি আর পরের ক্লাসে বলবো। নেক্সট আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 19 এর পরে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 20। আর্টিকেল 20 তে কি বলা হচ্ছে? আর্টিকেল 20 তে বলা হচ্ছে যে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। এখানে কি দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কনভিকশন মানে শাস্তি, অফেন্স মানে যে কাজগুলো তোমরা করেছো, অপরাধের জন্য শাস্তি, অপরাধের জন্য শাস্তি, এই রিলেটেড আর্টিকেল 20 তে কি কি কনস্টিটিউশনাল প্রভিশন রয়েছে সেটা আমরা লক্ষ্য করব। এখানে কি বলতে পারছি দেখো যে ইট গ্র্যান্টস প্রোটেকশন, এই যে অর্থাৎ আর্টিকেল 20 কি করে প্রোটেকশন দেয় কাকে? আমাদেরকে, মানে জনসাধারণকে। কিসের জন্য? এগেনস্ট আরবিটারি অ্যান্ড এক্সেসিভ পানিশমেন্ট টু অ্যান অ্যাকিউজড পারসন। যে অ্যাকিউজ, যে অর্থাৎ যে অপরাধী, তাকে এটা প্রোটেক্ট করে। কিসে প্রোটেক্ট করে? এগেনস্ট আরবিটারি অর্থাৎ স্বৈরাচারী বা এবং নিজের ইচ্ছামতো পানিশমেন্ট, অর্থাৎ যারা ল এনফোর্সমেন্ট অথরিটি রয়েছে সেই ল এনফোর্সমেন্ট অথরিটিকে এটাকে তাদেরকে প্রহিবিট করে এবং এটাই আবার প্রোটেক্ট দেয় কাকে? অ্যাকিউজড পার্সনকে। কিসের জন্য? স্বৈরাচারী এবং নিজের ইচ্ছামতো পানিশমেন্ট দেওয়ার জন্য এটাকে অ্যাকিউজড পার্সনটাকে এটাকে রক্ষা করছে, হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এটাকে রক্ষা করছে। ক্লিয়ার বিষয়টা? আর্টিকেল 20 এটা যেগুলো হতে পারে, সিটিজেন হতে পারে, ফরেনার হতে পারে, আর লিগ্যাল পার্সন হতে পারে। যেমন আমরা কি দেখতে পাচ্ছি, এ পার্সন ক্যানট বি পানিশড রেট্রোস্পেক্টিভলি। রেট্রোস্পেক্টিভলি মানে কি? যে আগে যে কোনো, মনে করো আগে তুমি একটা অপরাধ করেছো, সেই অপরাধের জন্য বা যখন তখন অতীতে তুমি একটা কোনো কাজ করেছো যেটার জন্য অলরেডি তোমার কিছু একটা হয়ে গেছে, সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে তাকে কিন্তু পানিশ করা যাবে না। নো এক্সপোস্ট ফ্যাক্ট ল, নো ডাবল জিওপার্ডি, নো পার্সন শ্যাল বি পানিশ টোয়াইস ফর দ্য সেম অফেন্সেস। মনে করো রিসেন্টলি তোমার একটা কিছু কাজ করলে, এই কাজটার জন্য তোমাকে দুবার, অর্থাৎ মনে করো 3 মাসের জেল দেওয়া হচ্ছে, অর্থাৎ তোমাকে 3 মাস 6 মাস জেল দিতে পারে না। এটাকে বলা হচ্ছে নো পার্সন শ্যাল বি পানিশ টোয়াইস ফর দ্য সেম অফেন্সেস, নো ডাবল জিওপার্ডি। ক্লিয়ার বিষয়টা? নেক্সট, নো সেলফ ইনক্রিমিনেশন। কোনো অ্যাকিউজড পার্সনকে অর্থাৎ কোনো অপরাধীকে প্রশাসন কি করতে পারে না? কম্পেলড অর্থাৎ বাধ্য করতে পারে না। কি করতে? বিকাম এ উইটনেস অর্থাৎ সাক্ষী হতে। কাকে? এগেনস্ট হিমসেলফ, তার বিরুদ্ধেই তাকে সাক্ষী দিতে প্রশাসন কি করতে পারে না? কম্পেল করতে পারে না। ওকে, প্রশাসন তাকে বাধ্য করতে পারে না। নো অ্যাকিউজড পার্সন ক্যানট বি compelled to become a witness against himself. ক্লিয়ার বিষয়টা? আর্টিকেল 20 কিন্তু এটাই বলা হচ্ছে। নেক্সট আমরা লক্ষ্য করব আর্টিকেল 21। আর্টিকেল 20 আমি এটা পড়বো না, এখানে দেখো এখানে আর্টিকেল 20 তে কি 21 এ কি বলা হচ্ছে? প্রোটেকশন অফ লাইফস অ্যান্ড পার্সোনাল লিবার্টি। নিজের লাইফ এবং পার্সোনাল লিবার্টিতে বিশেষ কিছু দেওয়া হয়েছে, যেমন মনে করো আমরা ডিগনিটির সাথে বাঁচবো, এই জিনিসটা আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটসের ইয়ে করা হচ্ছে। তারপরে ডিসেন্ট এনভায়রনমেন্টে আমরা কোনো ইনক্লুডিং উইয়ার সাপোজ টু লিভ ইন এ ডিসেন্ট এনভায়রনমেন্ট। ক্লিয়ার? এন্টাইটেল টু লিভ ইন এ ডিসেন্ট এনভায়রনমেন্ট, কোনো বাজে রকম আমরা পলিউশনে বাঁচবো না। এটা কিন্তু রাইট টু লাইভলিহুড, রাইট টু প্রাইভেসি এটা ইম্পর্টেন্ট। এই রাইট টু প্রাইভেসি আধার রিলেটেড একটা কেস হয়েছিল, তখন কিন্তু এটা ইনক্লুডেড ইন আগস্ট 1907। এটা বানানটা ভুল গেছে। 2017 এই জিনিসটাকে অ্যাড করা হয়েছে। রাইট টু শেল্টার, রাইট টু হেলথ, রাইট টু ফ্রি এডুকেশন আপ টু 14 ইয়ার্স অফ এজ, রাইট টু লিগ্যাল এড, এই জিনিসগুলো তোমরা দেখে নেবে। কাস্টোডিয়াল ডেথ, এই জিনিসগুলো কিন্তু আর্টিকেল 21 দেওয়া রয়েছে। ক্লিয়ার বিষয়টা? নেক্সট আমরা লক্ষ্য করবো আর্টিকেল 21A, খুব ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন কি বলা হচ্ছে দেখো এখানে লক্ষ্য করো, আর্টিকেল 21A ওয়াজ অ্যাডেড বাই, আমি না ওই যে এর আগের ক্লাসে বলেছিলাম না যে আর্টিকেল প্রথমে কয়টা আর্টিকেল ছিল, তারপর আর্টিকেল বেড়ে বেড়ে কতটা হয়েছে। তো আর্টিকেলগুলোকে কি করা হয়েছে? অ্যালফাবেটের সাহায্যে আর্টিকেলগুলোকে বাড়ানো হয়েছে। দেখো আর্টিকেল 21 এর পরেই নতুন করে আর্টিকেল 22 কিন্তু করেনি। 22 আগের থেকে যেটা ছিল সেটাই রয়ে গেছে। এখানে কি করেছে? নতুন আর্টিকেল ঢোকানোর প্রয়োজন মনে করেছে, তারা আর্টিকেল 20A ঢুকে দিয়েছে। ক্লিয়ার বিষয়টা? এটা আর্টিকেল 21A। এখানে কি বলা হচ্ছে লক্ষ্য করো যে আর্টিকেল 21A ওয়াজ অ্যাডেড বাই 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ 86তম সংবিধান সংশোধন আইনের 2002 সালে এটা অ্যাড করা হয়েছে। এবং এখানে এটা কি আগে আর্টিকেল 45-এর পার্ট 4 এর এটা একটা আর্টিকেল ছিল। এখানে কি বলা হচ্ছে যে ইট ডিক্লেয়ার্স দ্যাট স্টেট শ্যাল প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন অফ এজ 6 to 14। 6 থেকে 14 বছরের শিশুদের স্টেট, অর্থাৎ আমরা স্টেট বলতে এখানে দেশ বোঝাতে পারে, রাজ্য বোঝাতে পারে, যে কোনো 6 থেকে 14 বছরের পর্যন্ত যে কোনো শিশুকে কি করতে পারে? ফ্রি অ্যান্ড কম্পালসারি, মুক্ত মানে ফ্রি এবং কম্পালসারি বাধ্যতামূলক শিক্ষা কিন্তু প্রদান করতেই হবে। অ্যান্ড স্টেট মে ডিটারমাইন ইন সাচ এ ম্যানার অ্যাজ দ্য স্টেট মে ডিটারমাইন, এবং কোনো স্টেট এটা কি করতে নিজের মতো করে করতে পারে জিনিসটাকে। দ্য পার্লামেন্ট ইনঅ্যাক্টেড রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2019। এটার জন্য একটা নতুন করে অ্যাক্ট তৈরি করা হয়েছে পার্লামেন্টে, যেটা হচ্ছে কি রাইট
টু রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, রাইট টু এডুকেশন 2019। নেক্সট দেখতে পাচ্ছি কি দিস প্রভিশন মেক্স ওনলি এলিমেন্টারি 1 to 8 এডুকেশন কম্পালসারি অ্যান্ড নো হায়ার এডুকেশন। দেখো 6 থেকে 14 মানে মোটামুটি সেই ক্লাস 8 পর্যন্তই, তাই না? ক্লাস 8 পর্যন্ত যেমন তোমরা দেখতে পাও যে ক্লাস বিভিন্ন সব বই ফ্রি দেওয়া হয় আই থিঙ্ক আমাদের, এবং 9-10 গিয়ে নতুন নতুন বই কিনতে হয়। অর্থাৎ কি 1 থেকে 8 পর্যন্ত সব রকম ইয়েতেই কিন্তু ফ্রিতে পড়ানোর কথা কিন্তু এই আর্টিকেল 21A আমাদের দিচ্ছে বা রাইটটা দিচ্ছে আমাদের। ক্লিয়ার বিষয়টা? এটাই হচ্ছে আর্টিকেল 21A। নেক্সট আমরা লক্ষ্য করবো এখানে আর্টিকেল 22। এখানে কি বলছে, এটাকেও আমাদের একটা ইয়ে দিচ্ছে, সেখানে কি যে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। অ্যারেস্ট এবং ডিটেনশনের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে কিরকম, ডিটেনশন মানে কি আটকে রাখা, তাই না? কোনো কিছু মনে হলো, ডিটেনশন মানেটা কি আমরা লক্ষ্য করবো। দেখো এখানে কি বলছে, এখানে দ্য অথরিটি ক্যানট অ্যারেস্ট অর ডিটেন এ পার্সন উইদাউট ইনফর্মিং হিম অর হার অন দ্য গ্রাউন্ড অফ অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। ডিটেনশন মানে কি, মনে করো পুলিশ যদি মনে করে যে এ নামক ব্যক্তিটি কোনো একটা গন্ডগোল পাকাবে, বা কোনো একটা ইলেকশন আসছে, এ নামক ব্যক্তিটি কী করতে পারে, এই কোনো গন্ডগোল পাকাবে, অর্থাৎ পুলিশ যদি এই এ নামক ব্যক্তিটিকে লকআপে এনে রেখে দেয়, তাহলে এটাকে বলা হয় ডিটেনশন। ক্লিয়ার বিষয়টা? এবং অ্যারেস্ট কি, যদি কোনো পার্সন যখন কোনো অপরাধ করবে তখন যাকে তখন তোলা হয়, তখন সেটাকে বলা হয় অ্যারেস্ট এবং ডিটেনশন। মানে অর্থাৎ অ্যারেস্ট এবং ডিটেনশনের পার্থক্যটা বুঝতে পারলে নিশ্চয়ই। তো এখানে কি বলা হচ্ছে লক্ষ্য করবো, এখান থেকে আমরা লক্ষ্য করবো এখান থেকে যে দ্য অথরিটি ক্যানট অ্যারেস্ট অর ডিটেন এ পার্সন, অর্থাৎ যখনই কাউকে অ্যারেস্ট করা হবে বা ডিটেন করা হবে, তখনই তাকে বলতে হবে যে তোমাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে বা কেন ডিটেন করা হচ্ছে। এটা কি আমাদের কি স্বাধীনতা দেয়? এটা আর্টিকেল 22। নেক্সট কি বলছে, দ্য ডিটেন পার্সন মাস্ট বি প্রডিউসড বিফোর দ্য নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট উইদিন 24 আওয়ার্স অফ অ্যারেস্ট। 24 ঘন্টার মধ্যে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের সামনে কি করতে হবে, এই ডিটেন পার্সনটাকে, অর্থাৎ যে পার্সনটাকে ডিটেন করা হয়েছে তাকে কি করতে হবে, সামনে নিয়ে যেতে হবে, তাকে উপস্থিত করতে হবে, তাই না? অর্থাৎ যেগুলো আমরা ফিল্মসে দেখি কি যে অ্যারেস্ট করলো 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে, তারপরে সেখানে বিভিন্ন গুন্ডা আটকাবে, এই সমস্ত অনেক কিছু আমরা দেখে থাকি, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। এখানে কি হচ্ছে, দ্য টাইম টেকেন ফর দ্য জার্নি অ্যান্ড হলিডেজ ইফ এনি ইজ নট টেকেন ইন্টু কনসিডারেশন। যে সময়টা, মনে করো এমন কোনো একটা বিষয় যে যেতেই 24 ঘন্টা লেগে গেল, মনে করো কিছু একটা কারণে মনে করো টাইম লেগে আছে, এই টাইমগুলো কিন্তু সেই 24 ঘন্টার মধ্যে কনসিডার করা হবে না। নেক্সট কি বলছে এখানে, দ্য পিরিয়ড অফ ডিটারমিনেশন ক্যানট বি এক্সটেন্ডেড বিয়ন্ড হোয়াট ইজ অথরাইজড বাই দ্য ম্যাজিস্ট্রেট যেটা বলবে যে এত টাইম পর্যন্ত একে ডিটেন করে রাখতে হবে, তার বেশি কিন্তু ডিটেন করে কাউকেই রাখতে পারে না প্রশাসন। আর নেক্সট কি বলছে, নো অ্যারেস্টেড পার্সন ক্যান বি ডিনাইড দ্য রাইট টু কনসাল্ট টু বি অর ডিফেন্ডেড বাই এ লিগ্যাল প্র্যাকটিশনার অফ হিজ চয়েস। অর্থাৎ কি, যে কেউ মনে করো যারা অ্যারেস্ট হয়ে যায় তারা কিন্তু স্টেট তাদেরকে ডিনাই করতে পারে না। কি ডিনাই করতে পারে না? তাদের ইচ্ছা মতো তারা যে কোনো উকিলের সঙ্গে যদি পরামর্শ করতে চায়, এই জিনিসটা কিন্তু তাদেরকে দিতে হবে, তাদেরকে কিন্তু ডিনাই করতে পারে না। ঠিক আছে? স্টেট কিন্তু ডিনাই করতে পারবে না যে না তোমাকে এর সঙ্গে কনসাল্ট করা যাবে না। যে তার ইচ্ছা মতো যে কারোর সঙ্গেই সে কি করতে পারে, কনসাল্ট করতে পারে। ওকে। নেক্সট দেখতে পাচ্ছি যে আন্ডার 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1978 দ্য ম্যাক্সিমাম পিরিয়ড অফ প্রিভেন্টিভ ডিটেনশন উইদাউট অবটেনিং অপিনিয়ন ফ্রম অ্যান অ্যাডভাইজারি বোর্ড হ্যাজ বিন রিডিউসড টু ডাউন টু 2 মান্থস। অর্থাৎ এই যে প্রিভেন্টিভ ডিটারমিনেশন, এটা কি হচ্ছে 2 মান্থ, নর্মালি 2 মান্থ করা হয়েছে, আনলেস নেসেসারি ফর এক্সটেন্ডেড, তাই না? এক্সটেনশন, আনলেস নেসেসারি ফর এক্সটেনশন, অর্থাৎ যদি এক্সটেনশন প্রয়োজন না হয় তাহলে 2 মান্থ কিন্তু এটাকে করা হয়েছে। যদি প্রয়োজন পড়ে তাহলে সে আবার অ্যাডভাইজারি বোর্ড বা যে রেসপন্সিবল অথরিটি রয়েছে তার কাছ থেকে পারমিশন নিয়ে সেই ইয়েটাকে রিলিজ করতে হবে। কিন্তু নর্মাল যে টাইমটা সেটা হচ্ছে 2 মান্থ কমিয়ে নেওয়া হয়েছে। ক্লিয়ার বিষয়টা? 2 মান্থে কমিয়ে নেওয়া হয়েছে। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি বলছে, অ্যাভাব সেফগার্ড আর নট অ্যাভেলেবল টু এনিমি এলিয়েন অর এ পার্সন ডিটেন আন্ডার এ ল প্রোভাইডিং ফর প্রিভেন্টিভ ডিটেনশন। দেখো এটা কি বলছে, এনিমি এলিয়েন অর্থাৎ কোনো পাকিস্তানি যদি কিছু আমাদের এখানে ধরা পড়ে তাদের জন্য, বা যে কোনো ফরেনার, তাই না, এনিমি যে ইয়েগুলো রয়েছে, এনিমি স্টেটগুলো রয়েছে, সেই এনিমি স্টেটের পার্সনের জন্য কিন্তু এই সমস্ত সেফগার্ডগুলো অ্যাভেলেবেল নয়। অর্থাৎ যেই সেফগুলো আমি দেখলাম এখানে, তাই না, যে রাইট টু কনসাল্ট, এই সমস্ত জিনিসগুলো। ক্লিয়ার বিষয়টা? তাহলে এটাই ছিল আমাদের আর্টিকেল 22, এবং এর পরবর্তীতে আমরা দেখব তাহলে আমাদের এই পর্যন্ত আমরা কি দেখলাম। এই পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা কি, কোথায় গেল বলতো, এইখানে, এইখানে এই পর্যন্ত আমরা দেখলাম রাইট টু ইকুয়ালিটি দেখে নিলাম, এবং রাইট টু ফ্রিডম, এবং আমরা কি দেখতে পাচ্ছি, রাইট টু ফ্রিডম দেখছি, রাইট টু ইকুয়ালিটি দেখলাম, রাইট টু ফ্রিডম। নেক্সট আমরা দেখবো রাইট টু এগেনস্ট এক্সপ্লয়টেশন, আর্টিকেল 23 টু আর্টিকেল 24। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো এই জিনিসটা যেটা আমি পড়ালাম, ঠিক আছে?
নেক্সট আমরা লক্ষ্য করছি যে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, আর্টিকেল 23 টু আর্টিকেল 24। আর্টিকেল 23 এবং আর্টিকেল 24 এ বলা হয়েছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, অর্থাৎ কাউকেই কেউ শোষণ করতে পারবে না, তাই না? কাউকে কোনো জোর জবরদস্তি করতে পারবে না। সেটা কি আর্টিকেল 23 কি বলছে আমরা লক্ষ্য করব। আর্টিকেল 23 কি প্রোভাইড করছে? ট্রাফিক ইন হিউম্যান বিইং অ্যান্ড ফোর্স লেবার, অর্থাৎ কি মানুষের ট্রাফিকিং করতে পারবেন, তাই না? মানুষকে কিডন্যাপ করে কোথাও পাচার করে দেওয়া, বা মানুষকে কোনো ফোর্স লেবারে কিডন্যাপ করে নিয়ে গিয়ে কোথাও কোনো কাজে লাগিয়ে দেওয়া, বা কোনো ট্রাফিকিং, বুঝতে পারছো হিউম্যান ট্রাফিকিং বলতে আমি কি বোঝাতে চাইছি। এরকম কাজ কিন্তু কেউ করতে পারবে না। এটা আর্টিকেল 23 আন্ডারে কিন্তু স্ট্রিক্টলি প্রোহিবিট করছে। বা আমরা কি করতে পারবো না? হিউম্যান বিইং, ট্রাফিক ইন হিউম্যান বিইং, হিউম্যানদের নিয়ে কোনো ব্যবসা করতে পারবো না। কোনো হিউম্যানকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে কোনো কাজে লাগিয়ে দিলাম, এই সমস্ত কিছু আমরা করতে পারবো না। বা বেগার, বেগার কাউকে খাটাতে পারবো না, তাই না? ইনভলেন্টারি ওয়ার্ক উইদাউট পেমেন্ট অ্যান্ড আদার সিমিলার ফর্মস অফ ফোর্সড লেবার। এখানে কি বলছে? বেগার মানেটা কি জানেন? অনেকে আমরা বলি যে বেগার খেটে দেওয়া বা বেগার, এই সমস্ত। বেগার মানে কি? যে উইদাউট পেমেন্টে কোনো কাজ করে দেওয়া, ইনভলেন্টারি মানে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে দিয়ে যদি কোনো কাজ করানো হয় এবং তাকে যদি কোনো পয়সাও না দেওয়া হয়, সেটাকে বলা হয় বেগার। তাহলে এই বেগার খাটানোটা কি স্ট্রিক্টলি প্রোভাইড করছে আর্টিকেল 23। নেক্সট আমরা লক্ষ্য করছি আর্টিকেল 24। আর্টিকেল 24 এ কি বলা হচ্ছে? আর্টিকেল 24 প্রোহিবিট অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ এক্সেট্রা। চিলড্রেনদের আমরা কি দেখতে পাচ্ছি? 14 বছরের নিচে যে চিলড্রেনরা রয়েছে, প্রোহিবিট দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো দ্য এজ অফ 14 ইয়ার্স ইন এনি ফ্যাক্টরি, মাইন অর আদার হ্যাজার্ডাস অ্যাক্টিভিটিস লাইক কনস্ট্রাকশন ওয়ার্ক ইন রেলওয়ে। যে কোনো রকম ভারী কাজপত্রে বা যে কোনো রকম কাজপত্রে আমরা দেখতে পারবো না, যে 14 বছরের নিচে কোনো শিশুকে আমরা কোনো কাজে লাগাতে পারবো না সেখানে। এটা কিন্তু স্ট্রিক্টলি প্রোভাইড করছে আর্টিকেল 24। ঠিক আছে? এবং এখানে আরেকটা জিনিস কি বলছে? যে ইট ডাজ নট প্রোহিবিট দেয়ার এমপ্লয়মেন্ট ইন এনি হার্মলেস অর ইনোসেন্ট ওয়ার্ক। এখানে আরেকটা জিনিস আবার লক্ষ্য করছে যে কোনো হার্মলেস বা কোনো ইনোসেন্ট ওয়ার্কে, মনে করো একদমই মনে করো কোনো বাড়ির কাজপত্রে বা বাড়ির, মনে করো আমার 13 বছরের কেউ আছে, তাকে যদি আমি বাড়ির কোনো কাজপত্র করতে বলি, সেটাকে কিন্তু এটা আবার প্রোহিবিট করছে না। ক্লিয়ার বিষয়টা? অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে কোনো রকম মানুষের যখন কোনো কাজ করছে, কোনো ভারী কাজ করছে যেখানে তাদের ক্ষতি হবে ইন ফিউচারের, বা যে কোনো তাদের মানসিক বা শারীরিকভাবে যদি কোনো ক্ষতি হয়, সেই জিনিসটাই কিন্তু প্রোহিবিট করছে আর্টিকেল 24। কি বলছে? প্রোহিবিটেশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন এনি ফ্যাক্টরিজ, ওকে? বা যে কোনো জায়গায়, মাইন ফ্যাক্টরি বলে এই সমস্ত। নেক্সট আমরা লক্ষ্য করছি রাইটস টু ফ্রিডম অফ রিলিজিয়ান। রাইটস টু ফ্রিডম অফ রিলিজিয়ান খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে কি বলা হচ্ছে? রাইটস টু ফ্রিডম অফ রিলিজিয়ান। আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিডম অফ কনসাইন্স অ্যান্ড ফ্রি প্রফেশন, যেখানে 25, 26, 27, 28, আর্টিকেল 25, আর্টিকেল 25 টু আর্টিকেল 28 ডিলস উইথ দ্য রাইটস টু ফ্রিডম অফ রিলিজিয়ান। ক্লিয়ার বিষয়টা আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 25। ফ্রিডম অফ কনসাইন্স অ্যান্ড ফ্রি প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রপাগেশন অফ রিলিজিয়ান। এখানে খুব ভালো করে ওয়ার্ডগুলো বুঝবে আমি কি বলার চেষ্টা করছি। কি বলছে এখানে? ইট এন্টাইটেলস অল দ্য পিপল টু ফ্রিলি প্রফেস, প্র্যাকটিস অ্যান্ড প্রপাগেট দেয়ার রিলিজিয়াস ফেথ অর বিলিভ। এই যে আর্টিকেল 25টা সমস্ত নাগরিককে অধিকার দিচ্ছে তাদের যে নিজস্ব ধর্ম, তাদের সে নিজস্ব রিলিজিয়াস ফেথ, ধর্মীয় বিশ্বাস, যে বিলিভটা রয়েছে, সেই বিশ্বাসটাকে কি তাদের নিজের মতো তারা প্রফেস করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে এবং প্রপাগেট মানে ছড়িয়ে দিতে পারবে চারিদিকে। এটা কিন্তু আর্টিকেল 25 এটা তাদেরকে পারমিশন দিচ্ছে। এবং এখানে কি বলছে? দিস রাইট ইজ অ্যাভেলেবল টু বোথ দ্য সিটিজেন এন্ড ফরেনার। যে কোনো ফরেন কান্ট্রি থেকে এসেও কিন্তু লোকজন এই সমস্ত করতে পারে। ক্লিয়ার বিষয়টা? বা শুধু সিটিজেন না, আমাদের দেশের শুধু নাগরিক না, যে কোনো ফরেন সিটিজেন এসেও এখানে কি করতে পারে? তাদের নিজস্ব ধর্ম যে তারা সেটাকে পালন করতে পারে, প্র্যাকটিস করতে পারে এবং লোকজনকে বলতেও পারে। এটা কিন্তু আর্টিকেল 25 আমাদেরকে পারমিশন দিচ্ছে। আর নেক্সট আমরা পড়বো আর্টিকেল 26। আর্টিকেল 26 এ কি বলা হচ্ছে? যে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। আগেরটা কি দেখলাম? এই আর্টিকেল 25 কি দেখলাম? এটা কিন্তু ইন্ডিভিজুয়াল পার্সনকে এই পারমিশনটা দিচ্ছে, ইন্ডিভিজুয়াল পার্সনকে, যে যে কেউ তার নিজের ধর্ম, নিজের বিশ্বাস এটা তাদেরকে পালন করতে পারে, প্রপাগেট করতে পারে, এক্সেট্রা। নেক্সট আমরা দেখবো এটা কিন্তু একটা অথরিটি, একটা অর্গানাইজেশনকে পারমিশন দিচ্ছে। কিরকম? দেখো এখানে যে রাইট টু এস্টাবলিশ ও মেনটেন ইনস্টিটিউশন ফর রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাস। মনে করো সাপোজ কোনো বিশেষ, মনে করো কোনো মুসলিম সম্প্রদায়ের লোক বা কোনো খ্রিস্টান সম্প্রদায়ের লোক বা কোনো হিন্দু সম্প্রদায়, যে কোনো সম্প্রদায়ের লোক তাদের রিলিজিয়াস যে পড়াশোনা, সেই রিলিজিয়াস পড়াশোনার জন্য নির্দিষ্ট কোনো ইনস্টিটিউশন বানাতে পারে বা কোনো চ্যারিটেবল পারপাসে যে কোনো ইনস্টিটিউশন বানাতে পারে। এটা কি? এটা কিন্তু নির্দিষ্ট একাকে পারমিশন দেওয়া হচ্ছে না, এটা একটা অ্যাজ এ হোল একটা সম্প্রদায়কে এই পারমিশনটা দেওয়া হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? একটা ব্রডলি সেন্সে আমরা দেখতে পাচ্ছি এটা। নেক্সট হচ্ছে রাইট টু ম্যানেজ ইটস ওন অ্যাফেয়ার্স ইন ম্যাটার্স অফ রিলিজিয়ন। রিলিজিয়নের যে ম্যাটার রয়েছে, সেই রিলিজিয়নগত ম্যাটারে কিন্তু তাদেরকে নিজস্ব স্বাধীনতা দেওয়া হয়েছে, তাদের যে রিলিজিয়াস ম্যাটারগুলো রয়েছে সেগুলোর ম্যানেজ করার জন্য। ক্লিয়ার বিষয়টা? মনে করো সাপোজ মনে করো ঈদ
কবে হবে, এই পূজাটা কবে হবে, এই জিনিসটা কবে হবে, এই জিনিসটা কিন্তু অন্য কেউ বলে দেবে না। এই জিনিসটা তারাই ঠিক করবে। তাদের একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এই পুজোটা কিভাবে, এই পুজোটা কিভাবে এই হবে, এই নামাজটা কিভাবে কি পড়তে হবে, এই জিনিসগুলো কিন্তু স্টেট ঠিক করে দেবে না। এই জিনিসটা তাদেরকে নিজেদের ঠিক করার একটা স্বাধীনতা দেওয়া হয়েছে। নেক্সট কি বলছে, রাইট টু ওন অ্যান্ড অ্যাকোয়ার মুভেবল অ্যান্ড ইমুভেবিলিটি প্রপার্টি। যে কোনো ধর্মের জন্য তারা কি করতে পারে, প্রপার্টি অ্যাকোয়ার করতে পারে বা প্রপার্টি ওন করতে পারে, এতে কোনো কিন্তু বাধা নেই। এটা কি এই অধিকারটা কি আর্টিকেল 26 দিয়েছে। অ্যান্ড রাইট টু অ্যাডমিনিস্টার, শুধু ওন এবং ইয়ে করে না, অ্যাকোয়ার করতে পারে না, সেটাকে আবার অ্যাডমিনিস্টার করতেও কিন্তু পারমিশন আর্টিকেল 26 দিয়ে দিয়েছে। অর্থাৎ সেই প্রপার্টিটা তারা কি করবে, তারা কাউকে দান করবে না তারা তুমি কিছু করবে সেটাতে, সেটা কিন্তু তাদের নিজস্ব একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাহলে এখানে আমরা একটু আগে যেটা বললাম যে আর্টিকেল 25 গ্যারান্টিস রাইটস অফ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ পার্সনের একটা স্বাধীনতা দিচ্ছে। হোয়াইল আর্টিকেল 26 গ্যারান্টিস রাইট অফ রিলিজিয়াস ডিনোমিনেশন, একটা সম্প্রদায়কে, একটা পুরো সম্প্রদায়কে এই পারমিশন দিচ্ছে আর্টিকেল 26। এবং আর্টিকেল 25 কি দেখতে পাচ্ছি, আর্টিকেল 25 আমি দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট পার্সনকে এটা দেওয়া হচ্ছে, এবং এটা কি অ্যাজ এ হোল একটা রিলিজিয়াস ডিনোমিনেশনকে এই আর্টিকেল 26 কিন্তু এই পারমিশনটা দিচ্ছে। আই থিঙ্ক আই এম ক্লিয়ার ইন দ্যাট। তাহলে আর্টিকেল 26 আমরা দেখতে পাচ্ছি ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, অর্থাৎ কি ক্লাস বেশিক্ষণ ধরে হলে এনার্জিটা একটু চলে যায়। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমার এনার্জিটা একটু লস হচ্ছে। তো যাই হোক, একটু এখানে আমি পজ করছি, পজ করার পরে আবার শুরু হবে। যদিও তোমরা এটা বুঝতে পারবে না, আমি এডিটিং করার সময় এটা ক্রপ করে দেবো। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে আর্টিকেল 27। আর্টিকেল 27 কি বলা হচ্ছে লক্ষ্য করো এখানে, যে আর্টিকেল 27 ফ্রিডম ফ্রম ট্যাক্সেশন ফর প্রমোশন অফ এ রিলিজিয়ান। ফ্রিডম ফ্রম ট্যাক্সেশন অর প্রমোশন অফ এ রিলিজিয়ান। এখানে আর্টিকেল 27 states that no person shall be forced or compelled to pay any tax for the promotion or maintenance of any particular religion or religious denomination. আর্টিকেল 27 কি পারমিশন দিচ্ছে, যে কাউকেই বাধ্য করা যাবে না তার ধর্ম, সে তার ধর্ম যদি প্রচার করে বা কোনো মেনটেন্স করার জন্য যে টাকা পয়সার ইয়ে হয়, সেটা সেখান থেকে কিন্তু ট্যাক্স দিতে কোনো স্টেট কিন্তু কাউকেই কি করতে পারে না, বাধ্য করতে পারে না। ঠিক আছে বিষয়টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আর্টিকেল 27। নেক্সট আমরা আর্টিকেল 28, ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন। No educational institution maintained completely or partially maintained out of state fund can provide any religious instruction. এখানে কি বলছে, যে সমস্ত ইনস্টিটিউশনগুলো সম্পূর্ণভাবেই সরকারি বা সরকার চালায় বা একটা পার্ট সরকার নিয়ন্ত্রণ করে, সেই সমস্ত ইয়েগুলোতে কিন্তু কোনো ধর্মের রিলিজিয়াস ইনস্ট্রাকশন কিন্তু দিতে পারে না সেটাখানে। ঠিক আছে বিষয়টা এখানে আর্টিকেল 28 বলছে। তবে এখানেও কিছু কিছু এক্সেপশন রয়েছে, সেগুলো পরে আলোচনা করা হবে যদি কোনো টাইম থাকে। ঠিক আছে, এবং এখানে আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। এখানে কি বলা হচ্ছে, যে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস। এখানে কি বলা হচ্ছে দেখো, যে অ্যান্ড রাইটস অফ মাইনরিটিস টু এস্টাবলিশড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন। এইখানে আমরা লক্ষ্য করবো এখানে যে আর্টিকেল 29 কি বলছে, প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস। মাইনরিটিস কিন্তু এটা যে কোনো মাইনরিটিস হতে পারে, তাদের কোনো ল্যাঙ্গুয়েজের দিক থেকে মাইনরিটি হতে পারে, বা কোনো রিলিজনের দিক থেকে মাইনরিটি হতে পারে, বা কোনো রেসের দিক থেকে মাইনরিটি হতে পারে, যে কোনো দিক থেকে কিন্তু মাইনরিটিটা হতে পারে। এদের ইন্টারেস্ট রক্ষা করার জন্য কিন্তু আর্টিকেল 29 একটা নির্দিষ্ট প্রভিশন পাস করে। সেখানে কি বলা হচ্ছে, আর্টিকেল 29 প্রোভাইডস দ্যাট এনি সেকশন অফ দ্য সিটিজেন রিসাইডিং এনি পার্ট অফ ইন্ডিয়া হ্যাভিং এ ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট অর কালচার অফ ইটস ওন শ্যাল হ্যাভ দ্য রাইট টু কনজার্ভ দ্য সেম। মনে করো যে কোনো যেটা একদমই বিলুপ্ত প্রায় কোনো সম্প্রদায়, বিলুপ্ত প্রায় কোনো ভাষা, এই জিনিসগুলো বা যে কোনো মাইনরিটি, যে কোনো তাদের যে নিজস্ব কালচার, সেই কালচারটাকে রক্ষা করার জন্য কিন্তু পারমিশন দেওয়া হয়ে থাকে। দিস আর্টিকেলস প্রোটেক্ট বোথ দ্য রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক মাইনরিটিস। এটা কি করছে, রিলিজিয়াস মাইনরিটি এবং লিঙ্গুইস্টিক মাইনরিটি, ভাষাগত মাইনরিটি এবং ধর্মগত সংখ্যালঘু, এই দু প্রকারের সংখ্যালঘুই কিন্তু এই আর্টিকেলটা 29 রক্ষা করছে তাদের ইন্টারেস্টটা। নেক্সট আমরা লক্ষ্য করছি আর্টিকেল 30। আর্টিকেল 30 কি বলছে, রাইটস অফ মাইনরিটিস টু এস্টাবলিশড অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন। এখানে কি আর্টিকেল 30 গ্র্যান্টস দ্য ফলোইং রাইটস টু মাইনরিটিস। অল মাইনরিটিস শ্যাল হ্যাভ দ্য রাইট টু এস্টাবলিশ দ্য অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন অফ দেয়ার চয়েস। এখানে কি বলছে, আমরা দেখতে পাই এখানে যে মাইনরিটিস সম্প্রদায়রা কি করতে পারে, তাদের যে নিজস্ব এডুকেশনাল ইনস্টিটিউশন তৈরি করতে পারে তাদের ধর্মের দিক থেকে। তেমন অনেক সময় আমরা মাদ্রাসা দেখতে পাই, তাই না? এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই, বা অনেক সময় আমরা দেখতে পাই বিভিন্ন মিলন মন্দির দেখতে পাই, বা খ্রিস্টানদের বিভিন্ন বিভিন্ন ইয়ে দেখতে পাই আমরা, তাদের নিজস্ব যে ইয়েটা, তাদের চয়েসে তারা নির্দিষ্ট এডুকেশনাল ইনস্টিটিউশন বানাতে পারে। এবং এখানে কি বলছে, ইট ইন গ্র্যান্টিং অ্যাট দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি এডুকেশন ইনস্টিটিউশন ম্যানেজড বাই এ মাইনরিটি। মাইনরিটি সম্প্রদায় আমরা দেখতে পাচ্ছি যে মনে করো
3-4টে মাইনরিটি সম্প্রদায় তারা কী করছে যে বিভিন্ন রকম কোনো ইনস্টিটিউশন তৈরি করেছে। সরকার যখন যদি কোনো তাদের বিভিন্ন যদি গ্র্যান্ট দেয় তাদেরকে, তখন কিন্তু সরকার কী করতে পারে না, সেই মাইনরিটিসদের মধ্যে কোনো ডিসক্রিমিনেট করতে পারবে না। ক্লিয়ার বিষয়টা? এখানে এটা বলা হয়েছে। আর্টিকেল 30 কী বলছে? আর্টিকেল 30 also includes that right of a minority to impart education to its children in its own language. আর্টিকেল 30 এটাও বলছে যে তাদের যে মাইনরিটি সম্প্রদায়ের লোকজন আছে, যে কোনো ভাষাগত বা রিলিজিয়াস মাইনরিটি কী হতে পারে, তাদের যে সন্তানদের বা তাদের যে উত্তরাধিকারদের এডুকেশন দিতে পারে তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে, যে কোনো ওন ল্যাঙ্গুয়েজ বা যে কোনো চয়েসের ল্যাঙ্গুয়েজে কিন্তু নিজস্বটা দিতে পারে। এরপরে আর্টিকেল 30 পরে কি আসে? আর্টিকেল 31। এই আর্টিকেল 31টা কি হয়েছে যে 1978 সালে 44তম সংবিধান সংস্করণের মাধ্যমে এই আর্টিকেল 31টা কি করেছে? অমিটেড করা হয়েছে, মানে তুলে নেওয়া হয়েছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা লক্ষ্য করছি আর্টিকেল 30, ওকে, আর্টিকেল 30 আমরা তাহলে লক্ষ্য করছিলাম। অ্যান্ড নেক্সট আমরা লক্ষ্য করব কি? রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। ওকে, সো আমরা কি লিখতে পাচ্ছি? রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, অর্থাৎ আর্টিকেল 32 কি বলছে? যে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, কিছু রেমেডিস প্রদান করে। আমরা লক্ষ্য করব আর্টিকেল 32 কি বলছে? কি বলছে? যে ইট ইজ দ্য রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্ট ইন কেস অফ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। ক্লাস শুরু হওয়ার আগে আমি কিছু বলেছিলাম যে যদি কারো ফান্ডামেন্টাল রাইটস, কারো থেকে অধিকার বঞ্চিত হয়, তাহলে সে কি করতে পারে? সুপ্রিম কোর্টে যেতে পারে আর্টিকেল 32 অনুসারে। আর্টিকেল 32 সেটাই বলছে। ক্লিয়ার? এখানে কি বলছে? দ্য কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 32 এনশিওরস প্রোটেকশন অফ ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 32 এনশিওর করছে, কি এনশিওর করছে? ফান্ডামেন্টাল রাইটসের এনশিওর করছে, যে ফান্ডামেন্টাল রাইট কাউকে দিতেই হবে সংরক্ষণের, এটা কিন্তু এনশিওর করে। আর্টিকেল 32 ওয়াজ কল্ড সোল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ভেরি হার্ট অফ ইট বাই ডক্টর বি.আর. আম্বেদকর। এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে যে আর্টিকেল 32 কে সোল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ভেরি হার্ট অফ ইট কে বলেছিলেন? দ্য সুপ্রিম কোর্ট কেপ্ট আর্টিকেল 32 উইদিন দ্য ডেফিনেশন অফ বেসিক স্ট্রাকচার। It means the article cannot be suspended except otherwise provided by the constitution. এই আর্টিকেলটা, আর্টিকেল 32টা কি করতে যেতে পারে না, যে এটা বেসিক স্ট্রাকচারের মতো ধরা হয়। It means the article cannot be suspended except otherwise provided by the constitution. এই আর্টিকেলটা কি, যে কোনো রকম সময়ে এটা কি করে সাসপেন্ড করা যাবে না, যদি সেটা বাই চান্স কোনো রকম দেখা গেল ন্যাশনাল এমার্জেন্সির সময় এটা হতে পারে, কিন্তু এটা কি করা যেতে পারে না। আমরা দেখতে পাচ্ছি দিস রাইট রিমুভ করা যেতে পারে না, এটাকে সাসপেন্ড করা যেতে পারে কিন্তু রিমুভ করা যেতে পারে না। অ্যান্ড কি বলছে? দ্য সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 32 অ্যান্ড হাই কোর্ট আন্ডার আর্টিকেল 226 ইস্যুস রাইটস টু প্রোটেক্ট দ্য ফান্ডামেন্টাল রাইটস। আমরা একটু পরেই দেখবো এই রাইটস মানে কি, কি কি রাইটস দিতে পারে কনস্টিটিউশন, সুপ্রিম কোর্ট কি কি রাইটস দিতে পারে সেটা আমরা লক্ষ্য করবো একটু পরে। দ্য কনসেপ্ট অফ ইস্যুইং রাইটস ওয়াজ টেকেন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ ইউকে। রাইটস মানে কি? রাইটস মানে বলতে পারো একটা একটা ইয়ের মতো বলতে পারো, অর্ডারের মতো বলতে পারো। সেই জিনিসটা কি আমরা ডিটেলসে একটু পরে দেখবো, যে এটা কি খুব সিম্পল ভাষায় বলতে পারো যে অর্ডারের মতো বলতে পারো সেটা, যে বা কোনো একটা নির্দিষ্ট নির্দেশ টাইপের বলতে পারো। কনস্টিটিউশন অফ ইউকে থেকে এই জিনিসটা কিন্তু নেওয়া হয়েছে। রাইটস, ইস্যুইং রাইটস, এই কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? কনস্টিটিউশন অফ ইউকে থেকে নেওয়া হয়েছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা দেখতে পাচ্ছি রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। নেক্সট আমরা লক্ষ্য করবো কি এখানে? আর্মড ফোর্স অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে, আর্মড ফোর্স অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে কী কী প্রভিশন দেখা যায়? লক্ষ্য করে আমরা অনেকেই জানি যে এখানে আর্টিকেল 33 কি বলছে। আমরা অনেকেই জানি যে যারা আর্মড ফোর্সেসে রয়েছে তাদের সঙ্গে ফান্ডামেন্টাল রাইটসটা কিছুটা ডিফার করে আমাদের নর্মাল জনসাধারণের মতো, তাই না? পাবলিক আর আর্মড ফোর্সের মধ্যে ফান্ডামেন্টাল রাইটটা একটু ডিফার করে, সেটা আমরা লক্ষ্য করবো কি কি। আর্টিকেল 33 কি করছে? আর্টিকেল 33 এম্পাওয়ার্স দ্য পার্লামেন্ট। পার্লামেন্টকে এই ক্ষমতা দিচ্ছে, কি ক্ষমতা দিচ্ছে? টু রেস্ট্রিক্ট অর অ্যাভোগেট দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য মেম্বার্স অফ আর্মড ফোর্সেস। কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটসকে রেস্ট্রিক্ট করছে, দিতে বারণ করছে। এই ক্ষমতাটা দিচ্ছে কাকে? পার্লামেন্টকে দিচ্ছে। কে? আর্টিকেল 33। কাকে কাকে? প্যারামিলিটারি ফোর্সেস, পুলিশ ফোর্স, ইন্টেলিজেন্স এজেন্সিস অ্যান্ড অ্যানালগাস ফোর্সেস, এদেরকে কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস দিতে আর্টিকেল 33 বারণ করছে। অনেক সময় আমরা দেখতে পারি যে আমাদের যে স্বাধীনতাগুলো রয়েছে, যারা আর্ম ফোর্সে রয়েছে তাদের কিন্তু সেই স্বাধীনতাটা নেই। ক্লিয়ার? নেক্সট আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 34 কি বলছে? আর্টিকেল 34 প্রোভাইডস ফর দ্য রেস্ট্রিকশন অন ফান্ডামেন্টাল রাইটস হোয়াইল মার্শাল ল ইজ ইন ফোর্স ইন এ পার্টিকুলার এরিয়া। যে মার্শাল ল যখন কোনো পার্টিকুলার এরিয়াতে থাকবে তখন সেই আমরা কি দেখতে পাচ্ছি? ফান্ডামেন্টাল রাইটসগুলোতে কি করা যেতে পারে? তখন ফান্ডামেন্টাল রাইটসগুলো কিন্তু তখন রেস্ট্রিক্টেড হয়ে যায়, যেই অঞ্চলে মার্শাল ল জারি থাকে, লাগু থাকে, তাই না? এটা কি বলছে? আর্টিকেল 34 বলছে এটা। আর্টিকেল 35 কি বলছে? আর্টিকেল 35 states that the power to make laws to give effect to certain specified fundamental rights shall vest only in parliament and not in the state legislature. It ensures uniformity of the fundamental rights all across the country. এখানে কি বলছে? যে
ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড কোনো ল যদি তৈরি করে সেই লটা একমাত্র থাকবে পার্লামেন্টের হাতে, সেটা কেন স্টেট লেজিসলেচারের হাতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কারণ স্টেট লেজিসলেচারের হাতে দিলে এক একটা স্টেট লেজিসলেচার এক এক রকম ফান্ডামেন্টাল রাইট তৈরি করবে। তাহলে কি হবে যে একটা স্টেটের মনে করো কোনো ইয়ে থাকবে না, ইউনিফর্মিটি থাকবে না, ঠিক আছে? এক একটা স্টেটে মনে করো এই সুবিধা পাচ্ছে, অন্য স্টেটের লোক অন্য সুবিধা পাচ্ছে, বা এই সুবিধা সে পাচ্ছে, ওই সুবিধা ও পাচ্ছে না, এই জিনিসটা একটা ইউনিফর্মিটি তৈরি করছে না। এই জন্য একাই তৈরি করে পার্লামেন্ট সবার দেশ, পুরো দেশের জন্য। এই জিনিসটা কি করবে? ইউনিফর্মিটি এনশিওরসের জন্য এই জিনিসটা আর্টিকেল 35 এটা বলা হয়েছে যে যদি কোনো ল ফান্ডামেন্টাল রাইটসের রিগার্ড তৈরি হয় তাহলে সে কি হবে আমরা দেখতে পাচ্ছি সেটা ইউনিয়ন অফ পার্লামেন্ট মানে ইউনিয়ন পার্লামেন্টের উপরে সেটা ভেস্ট করা হয়েছে। ক্লিয়ার বিষয়টা? আর্টিকেল 35। নেক্সট আমরা লক্ষ্য করবো এখানে, নেক্সট আমরা লক্ষ্য করছি যে ফর্মস অফ রাইটস। আমি একটু আগে যেটা বললাম যে রাইটস কিছু কিছু দেওয়া হয়েছে, সেই রাইটসগুলো কি হয়? হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন অ্যান্ড কাট্রিয়ারি অ্যান্ড কো ওয়ারেন্টো। ঠিক আছে, এই 5 রকম রাইটস কি করতে পারে? আদালত দিতে পারে। সেই জিনিসগুলো কি কি আমরা লক্ষ্য করবো এখানে। হেভিয়াস কর্পাস জিনিসটা কি? এখানে কি বলছে যে হেভিয়াস কর্পাস এটা একটা আসলে ল্যাটিন টার্ম। এটার মানেটা কি? টু হ্যাভ দ্য বডি। অর্থাৎ এখানে আমি বলছি জিনিসটা কি, যে এটা একটা অর্ডার কার দ্বারা ইস্যু হয়? কোর্ট, আদালতের দ্বারা ইস্যু হয়। কাকে? পার্সনকে, হু হ্যাজ ডিটেইনড অ্যানাদার পার্সন। এখানে কি লক্ষ্য করছি? এইটা মনে করো পুলিশ কোনো পার্সনকে অ্যারেস্ট করলো, তাকে কি করতে হবে? সেই কোনো ম্যাজিস্ট্রেটের সামনে বা কোনো কোর্টের সামনে প্রস্তুত করতে হবে। এই যে অর্ডারটা, এই অর্ডারটা কে ইস্যু করে? কোর্ট ইস্যু করে। ক্লিয়ার বিষয়টা? অর্থাৎ পুলিশ যখনই কাউকে অ্যারেস্ট করে তখনই যতটুকু সম্ভব তাকে কি করে? কোর্টের সামনে উপস্থিত করে। তাহলে এই অর্ডারটা সে কোত্থেকে পেয়েছে? এই অর্ডারটা কিন্তু হেভিয়াস কর্পাস, এটা কি কোর্ট প্রদান করে। এই জিনিসটার সাহায্যে কিন্তু আমরা দেখতে পারি। এবার যখনই কোর্টের সামনে তাকে পেশ করা হলো তখন কোর্ট কি এক্সামাইন করে, মানে পরীক্ষা নিরীক্ষা করে কি? দ্য কজ অ্যান্ড লিগ্যালিটি অফ ডিটেনশন। অর্থাৎ যাকে ধরেছে তার কি জন্য ধরেছে এবং তাকে ধরাটা কতটা বৈধ, সেই জিনিসটা কিন্তু কোর্ট পরীক্ষা করে। এবং কি হয় সেটা পরীক্ষা নিরীক্ষা করার পর ডিটেন পার্সন ফ্রি, অর্থাৎ সেই ডিটেন পার্সনকে হয় সে ছেড়ে দেয়, এবং যদি সেই ডিটেনটা ফাউন্ড টু বি ইল্লিগাল, যদি সেই ইল্লিগাল মানে কোর্ট যদি মনে করে যে তাকে এমনি ফালতু ধরে নেওয়া হয়েছে, তাকে ছেড়ে দেয়। এবং তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে অর্থাৎ এই যে রাইটটা, অর্থাৎ এই যে অর্ডারটা, আমরা দেখতে পাচ্ছি যে আরবিটারি ডিটেনশন, অর্থাৎ পুলিশ যে কাউকেই ইচ্ছে করলে ধরতে পারে না, বা কোনো আরবিটারি ডিটেনশন, স্বৈরাচারী ডিটেনশনের হাত থেকে মানুষকে একটা ক্ষমতা দিচ্ছে বা মানুষকে একটা সেফগার্ড দিচ্ছে। অর্থাৎ এই হেভিয়াস কর্পাস একটা অর্ডার, সেই অর্ডারটা কি দেয়? কোনো ইস্যু মানে পুলিশকে সাধারণত এটা দেওয়া হয় যে কাউকে যখন ধরে সেই জিনিসটা তাকে কোর্টে পেশ করতে হবে। অর্থাৎ আমরা কি করতে পারি? এই জিনিসটা একটা সেফগার্ড হিসেবে বলতে পারো সবার জনসাধারণের জন্য। ক্লিয়ার বিষয়টা? এবং এই অর্ডারটা কাকে দেওয়া হয়? কোনো অথরিটিকে দেওয়া হয় যে অন্য কোনো পার্সনকে ডিটেন করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা শুধু এগেইনস্ট পাবলিক অথরিটিস অ্যান্ড প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও কিন্তু এটা দেওয়া হতে পারে। মনে করো পাবলিক অথরিটিস কোনো মনে করো একটা নির্দিষ্ট কলকাতা পুলিশের নামে এটা দেওয়া হতে পারে, বা প্রাইভেট ইন্ডিভিজুয়াল অর্থাৎ নির্দিষ্ট কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধেও কিন্তু এটা দেওয়া হতে পারে। এটা হচ্ছে হেভিয়াস কর্পাস। ক্লিয়ার বিষয়টা? আমরা দেখতে পাচ্ছি এটা কে ইস্যু করে এই অর্ডারটা, হেভিয়াস কর্পাসটা কে ইস্যু করছে? এটা কোর্ট ইস্যু করছে। ক্লিয়ার বিষয়টা? কাকে ইস্যু করছে? পার্সন অর অথরিটি যে অন্য পার্সনকে ডিটেন করে। নেক্সট ক্লিয়ার বিষয়টা আই থিঙ্ক। ম্যান্ডামাসটা কি? ইট লিটারেলি মিনস উই কমান্ড। এটা কি কমান্ড করে? একটা কোর্ট কাকে এটা কমান্ড করে? কোনো পাবলিক অফিসিয়ালকে। অর্থাৎ মনে করো কোনো অফিসার যে তার নিজের কোনো দায়িত্ব পালন করছে না, তাকে বা নিজের দায়িত্ব পালন করতে সে ব্যর্থ হচ্ছে বা রিফিউজ করছে, তাকে এই অর্ডারটা দেওয়া হয়। কে দেয় ওটা? কোর্ট দেয়। কি? তাকে তার দায়িত্বটা পালন করতে এই অর্ডারটা দেওয়া হয়। এটা কি শুধুমাত্র নির্দিষ্ট কোনো পার্সনকে দেওয়া হতে পারে না, এটা কোনো পাবলিক বডিকে। অর্থাৎ মনে করো আমাদের মাধ্যমিক পরীক্ষা বোর্ড, মাধ্যমিক WBSC এটাকে দিতে পারে। মনে করো এটা পরীক্ষায় স্বচ্ছতা বা কিছু একটা কারণে তার নিজস্ব যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করছে না। অতএব কোর্ট কি করতে পারে? এই বোর্ডকে এই অর্ডার দিতে পারে যে তার দায়িত্ব ঠিকঠাক পালন করতে অর্ডারটা দিতে পারে। বা কোনো নির্দিষ্ট কোনো অফিসারের বিরুদ্ধে, কোনো নির্দিষ্ট বিডিওর বিরুদ্ধে, যে কারো বিরুদ্ধে এই কোর্ট এই ম্যান্ডামাসটা দিতে পারে। বা ইনফেরিয়ার কোর্ট, কোনো নির্দিষ্ট ছোট ইনফেরিয়ার কোর্ট যেটা কোনো মনে করো ছোট কোর্টকে দিতে পারে, বা ট্রাইব্যুনাল বা গভর্নমেন্টকে, যে কোনো পারপোসে গভর্নমেন্টকেও কিন্তু এই ম্যান্ডামাসটা দিতে পারে কোর্ট। ক্লিয়ার বিষয়টা? আমরা দেখতে পাচ্ছি ইট ক্যানট বি গ্র্যান্টেড এগেইনস্ট প্রেসিডেন্ট ও গভর্নর অফ স্টেট। এটা কিন্তু একটা বিষয় যে প্রেসিডেন্ট এবং গভর্নর অফ স্টেট এদেরকে কিন্তু ম্যান্ডামাসটা অর্ডার করতে পারে না, কোর্ট অর্ডার করতে এটা পারছে না। ক্লিয়ার বিষয়টা বুঝতে পারলাম এখানে। অ্যান্ড এখানে কি বলছে? ইট ইজ অ্যাভেলেবল এগেনস্ট বোথ জুডিশিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিস। যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে তাদের বিরুদ্ধে এটা যেতে পারে, বা জুডিশিয়াল যা মনে করো কোনো হাইকোর্ট, মনে করো সুপ্রিম কোর্ট হাইকোর্টকে দিতে পারে, বা হাইকোর্ট কোনো সেশন কোর্টে দিতে পারে। এই জিনিসগুলো এটা হতে পারে। তাহলে ম্যান্ডামাসটা কি? ম্যান্ডামাস একটা অর্ডার
যেটা কি ইস্যু করে, হায়ার কোর্ট ইস্যু করে কাকে, কোনো পাবলিক অফিসিয়ালকে বা কোনো তার ইনফেরিয়র কোর্টকে বা কোনো গভর্নমেন্টকেও দিতে পারে, কিন্তু এটা কোনো প্রেসিডেন্ট বা গভর্নর অফ স্টেটকে দিতে পারছে না, এবং প্রশাসনকে দিতে পারে অ্যাজ এ হোল বডি। ঠিক আছে, ম্যান্ডামাস আই থিঙ্ক এটা তাহলে হতে পারলাম যে যদি কেউ তার কাজ ঠিকঠাক পালন করতে না পারে তখন সেটাকে এই অর্ডারটাকে দেওয়া হয়। ক্লিয়ার বিষয়টা? আই থিঙ্ক আই এম ক্লিয়ার ম্যান্ডামাসে। নেক্সট আমরা দেখবো প্রহিবিটেশন। প্রহিবিটেশন মানে কি? এটা নিষেধ করছে। খুব সিম্পল যদি আমরা বলি এটা, যে এটা কি করে, হায়ার কোর্ট, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কাকে, এটা লোয়ার কোর্টকে, লোয়ার কোর্টগুলোকে, মানে লোয়ার কোর্টগুলোকে বা ট্রাইব্যুনালকে, তাদের যেটা ক্ষমতা আছে, তাই না, তাদের যে মনে করো একটা লোয়ার কোর্টের একটা যে জুরিসডিকশনটা রয়েছে বা তাদের যে ক্ষমতাটা রয়েছে, সেই ক্ষমতার যখনই তারা অপব্যবহার করে বা তাদের ক্ষমতার বাইরে গিয়ে যখন কোনো কাজ করে, তখন এই সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এই কোর্টগুলোকে, মানে লোয়ার কোর্টগুলোকে বা ডিস্ট্রিক্ট কোর্টগুলোকে কি করে, প্রহিবিট করে, তাই না, এটাকে নিষেধ করছে। তাদের তাদের যে জুরিসডিকশন রয়েছে সেই জুরিসডিকশনের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারবে না, এটাকে বলা হচ্ছে প্রহিবিটেশন। এটাকে আমরা কি দেখতে পাচ্ছি, ইট ক্যানট বি ইস্যুড ইন কেস অফ মিনিস্ট্রিয়াল অফিসেস আর প্রাইভেট অফিসেস। এই প্রহিবিটেশনটা কি, কোনো মিনিস্ট্রি অফিসের বিরুদ্ধে কিন্তু এটাকে প্রোভাইড করতে পারবো না আমরা, বা কোনো প্রাইভেট অফিসের ক্ষেত্রে। ক্লিয়ার বিষয়টা? অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে এখানে আনলাইক ম্যান্ডামাস দ্যাট ডিরেক্টস অ্যাক্টিভিটি, দ্যাট প্রভিশন ডিরেক্টস ইনঅ্যাক্টিভিটি। দেখো এইটা যে ম্যান্ডামাসে কি বলা হচ্ছিল, যে অ্যাক্টিভিটিকে ডিরেক্ট করছিল, তাই না, যে মনে করো কেউ কাজ করছে না তাকে কাজ করতে বলা হচ্ছে ম্যান্ডামাসে, এবং এই প্রভিশনটা কি, ইনঅ্যাক্টিভিটিকে বলা হচ্ছে, অর্থাৎ তাদের বাইরে গিয়ে, তাদের জুরিসডিকশনের বাইরে কোনো কিছু না করতে এটাকে ডিরেক্ট করা হচ্ছে। ক্লিয়ার বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাইটটা, অর্থাৎ প্রহিবিটেশনটা কার কার বিরুদ্ধে করা যেতে পারে, কোনো জুডিশিয়াল বা কোয়াসি জুডিশিয়াল অথরিটিসের বিরুদ্ধে করা যেতে পারে, এবং এটা ইট ইজ নট অ্যাভেলেবেল এগেনস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিস, লেজিসলেটিভ বডিজ অ্যান্ড প্রাইভেট ইন্ডিভিজুয়াল আর বডিজ। কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিসকে কিন্তু এটা করতে পারবে না, এবং কোনো লেজিসলেটিভ বডিসে, এটা শুধুমাত্র যারা জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়ালে রয়েছে, মনে করো লোয়ার কোর্ট, এই সমস্ত কোর্ট বা ট্রাইব্যুনাল যারা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কিন্তু এই রাইটটা দিতে পারে হায়ার কোর্ট বা সুপ্রিম কোর্ট। কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি বা কোনো কোম্পানিকে কিন্তু সে এইগুলো দিতে পারছে না, বা কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল, কোনো বোর্ডকে কিন্তু এই কাজটা করতে পারে না। ক্লিয়ার বিষয়টা আই থিঙ্ক? নেক্সট আমরা লক্ষ্য করছি এখানে যেটাকে বলা হচ্ছে যে কার্কিউটরি, সেটা কি দেখতে পাচ্ছি আমরা, ইন দ্য লিটল সেন্স ইট মিনস টু বি সার্টিফাইড। ইজ ইট ইস্যুড বাই আ হায়ার কোর্ট টু এ লোয়ার কোর্ট অর ট্রাইব্যুনাল আইদার টু ট্রান্সফার এ কেস পেন্ডিং উইথ দ্য লেটার টু ইটসেলফ অর টু স্কোয়াশ দ্য অর্ডার অফ দ্য লেটার ইন দ্য কেস। এখানে এটা কি করে যে, ওকে, যে এই যে ক্রাইটেরিয়া, এটা কি বলা হচ্ছে, টু বি সার্টিফাইড, অর্থাৎ এটা কোনো হাইকোর্ট, আমরা দেখতে পাচ্ছি কোনো হাইকোর্ট কাকে, লোয়ার কোর্টকে আদেশ করে, কি করতে আদেশ করে, যে তাদের কাছে যে সমস্ত কেসগুলো পেন্ডিং রয়েছে সেই পেন্ডিং কেসগুলোকে তাদের কাছে পাঠাতে, বা কোনো ট্রাইব্যুনালকে কেসগুলোকে ট্রান্সফার করতে অর্ডার দেয়, এই সমস্তগুলো কিন্তু এখানে অর্ডার করছে। ক্লিয়ার বিষয়টা? এখানে জাস্ট এখানে কিছু বলা আছে যে রাইটস কোথায় কোথায় ইয়ে করা হয়, এগেন জুডিশিয়াল অ্যান্ড কোয়াসি জুডিশিয়াল অথরিটিসকে, নট এগেনস্ট অথরিটিস বডি। একটু আগে যেটা আমরা দেখলাম যে ম্যান্ডামাসের মতো এটা কোনো নির্দিষ্ট বডি করা, অ্যাডমিনিস্ট্রেটিভ বডিকে করা যাবে না, এটা কি শুধুমাত্র জুডিশিয়াল, অর্থাৎ বিচার ব্যবস্থার সঙ্গে যে সমস্ত বডিগুলো রিলেটেড আছে তাদের বিরুদ্ধে কিন্তু এটা করা যাচ্ছে। ক্লিয়ার বিষয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা লক্ষ্য করছি এখানে কো ওয়ারেন্টো, এই জিনিসটা কি, ইন দ্য লিটল সেন্স ইট মিনস বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট ইট ইজ ইস্যুড টু ইনকোয়ার ইন্টু দ্য লিগ্যালিটি অফ ক্লেম অফ এ পার্সন টু এ পাবলিক অফিস। দেখো মনে করো যে কোনো কেউ গিয়ে মনে করলো যে আমি এটা আজকে আমি এই পদে আছি, কেউ যদি নিজেকে দাবি করে, তাহলে এর বিরুদ্ধে কিন্তু এটা বলা হয় যে তুমি কোন অথরিটি বা কোন ওয়ারেন্টে তুমি এই জিনিসটা দাবি করছো, এই জিনিসটা কিন্তু কোর্টটাকে পেশ করতে পারে এই অর্ডারটার দ্বারা। ঠিক আছে, হেন্স কি বলছে, হেন্স ইট প্রিভেন্টস ইললিগাল অ্যান্ড ইউজারপেশন অফ পাবলিক অফিস বাই এ পার্সন। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার দ্বারা যে কেউ নিজেকে যে কোনো দাবি করতে পারে না। ঠিক আছে, যে কেউ যদি নিজেকে যে কোনো চেয়ারে বসে দাবি করে যে আমি এটা, তখন এর বিরুদ্ধে এই ওয়ারেন্টটা আমরা কিন্তু ইস্যু করতে পারি। ঠিক আছে, আমরা না, যে অথরিটি রয়েছে কনসার্ন অথরিটি, সেই অথরিটি কিন্তু এই ওয়ারেন্টও এই জিনিসটাকে ইস্যু করতে পারে। ক্লিয়ার বিষয়টা? আই থিঙ্ক এটা বোঝা গেছে। তো এটাই, এবং সাসপেন্ডিবিলিটি অফ ফান্ডামেন্টাল রাইটস, এটা হয়েই শেষ আজকের পড়া। তো আই থিঙ্ক এই যে 5টা যে ওয়ার্ডসগুলো ছিল, আই থিঙ্ক এই জিনিসটা কোনো মানে ইয়ে নেই, কোনো সমস্যা নেই আই থিঙ্ক। নেক্সট আমরা লক্ষ্য করব কি এখানে, যে তোমার সাসপেন্ডিবিলিটি অফ ফান্ডামেন্টাল রাইটস। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে যে সাসপেন্ডিবিলিটি অফ ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসকে কখন কখন সাসপেন্ড করা যায়, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখো এখানে কি বলছে, যে রাইটস গ্যারান্টেড আন্ডার আর্টিকেল 19 আন্ডার আর্টিকেল 19 যে 6 রকম ফান্ডামেন্টাল রাইটস আমাদেরকে গ্যারান্টি দেওয়া হয়েছিল, সেই 6 রকম রাইটস কি হয়ে যায়, অটোমেটিক্যালি সাসপেন্ডেড।
নিজে থেকেই সাসপেন্ড হয়ে যায় কখন? হোয়েন দ্য প্রেসিডেন্ট প্রোক্লেমস এ ন্যাশনাল এমার্জেন্সি আন্ডার আর্টিকেল 352। তাহলে এখান থেকে আমরা একটা দেখতে পাচ্ছি কি, যে আন্ডার আর্টিকেল 352 বলা হচ্ছে যে কি প্রেসিডেন্ট যদি ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করে কোনো দেশে, তখন কি আর্টিকেল 19-এ যেরকম আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম, তাই না, যে রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন, রাইট টু অ্যাসোসিয়েশন, এই জিনিসগুলো, অ্যাসেম্বল, এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যায়। আর্টিকেল 90 কোথায় গেল? আর্টিকেল 90, আর্টিকেল 90, আর্টিকেল 90 তোমরা দেখে নাও জিনিসটা। আর্টিকেল 90 দেখো, আর্টিকেল 90 ক্লিয়ার বিষয়টা। 6 রাইটস টু ফ্রিডম, এই জিনিসগুলো কি হয়ে যায় যখন কোনো ন্যাশনাল এমার্জেন্সি হয়, তখন কিন্তু এই জিনিসগুলো কি হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, অটোমেটিক কিন্তু এটা সাসপেন্ড হয়ে যাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? ওকে, ওকে। দেখো এখানে এখানে কি তাহলে কত নাম্বার আর্টিকেল এটা হচ্ছে? আর্টিকেল 350, মানে 352। ক্লিয়ার বিষয়টা? অন গ্রাউন্ডস অফ ওয়ার অর এক্সটার্নাল অ্যাগ্রেশন বাট নট আর্ম রেভলিউশন। এখানে যখন এই যে যদি কোনো গ্রাউন্ড যুদ্ধ বা এক্সটার্নাল অ্যাগ্রেশনে অর্থাৎ কোনো বাইরের দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে বা কোনো বাইরের দেশ আমাদেরকে আক্রমণ করছে, এইরকম গ্রাউন্ডে যদি কোনো, যখন প্রেসিডেন্ট ন্যাশনাল এমার্জেন্সি করে, তখন কিন্তু এই আর্টিকেল 19 অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যাচ্ছে, বাট নট আর্ম রেভলিউশন। মানে যে কোনো, মনে করো কোনো আর্মড রেভলিউশন হয় বিভিন্ন দেশে, তখন সেরকম যদি কোনো রেভলিয়ন হয়, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু হচ্ছে না। এটা গেল 1 নাম্বার। তাহলে কখন সাসপেন্ড হচ্ছে? আর্টিকেল 19 কোন আর্টিকেল আন্ডারে, এটা নোট ডাউন করবে। আর্টিকেল, এই পুরো পেজটা নোট ডাউন করে নাও। দ্য প্রেসিডেন্ট ইজ এম্পাওয়ার্ড টু সাসপেন্ড এনি অর অল দ্য আদার ফান্ডামেন্টাল রাইটস এক্সেপ্ট আর্টিকেল 2021 বাই ইস্যুইং এ সেপারেট প্রোক্লামেশন আন্ডার আর্টিকেল 359। আন্ডার আন্ডার 359 এর আন্ডারে প্রেসিডেন্ট কি করতে পারে? সমস্ত রকম ফান্ডামেন্টাল রাইটকে কি করতে পারে? সাসপেন্ড করে দিতে পারে। এটা তাকে ক্ষমতা দেওয়া হয়েছে, শুধুমাত্র আর্টিকেল 20 এবং 21 ছাড়া। যে আর্টিকেল 20 এবং 21-এ কি বলা হয়েছিল? আর্টিকেল 21-এ পার্সোনাল লিবার্টি রিলেটেড কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো আর্টিকেল 20, এই যে আর্টিকেল 20, এই যে যেমন মনে করো যে কনভিকশন ফর অফেন্সেস, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এইটা এবং এই আর্টিকেল 21, এই জিনিসগুলো কি করতে পারে না। এই জিনিসগুলো ছাড়া সমস্ত রকম ফান্ডামেন্টাল রাইটস কিন্তু প্রেসিডেন্ট সাসপেন্ড করে দিতে পারে, যদি সে চায়। আর্টিকেল 359-এ এই যে পাওয়ারটা তাকে কি করা হয়েছে? দেওয়া হয়েছে। এখানে লক্ষ্য করো, বাই ইস্যুইং এ সেপারেট প্রোক্লেমেশন আন্ডার আর্টিকেল 359। তাহলে এটাও ইম্পর্টেন্ট। এখানে কি বলছে? দ্য সাসপেনশন অফ আর্টিকেলস 20 অ্যান্ড 21 হ্যাজ বিন প্রোহিবিটেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস বাই দ্য 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1978। খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি দেখতে পেলাম যে কোনো অবস্থাতেই 20 এবং 21 নম্বর আর্টিকেলটাকে সাসপেন্ড করা যাবে না। এইটা এটা কখন বলা হয়েছিল? এটা 44তম সংবিধান সংস্করণ যখন হয়েছিল, তখন 1978 সালে এই জিনিসটাকে কিন্তু বলা হয়েছিল। ক্লিয়ার বিষয়টা? 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 1978-এ বলা হয়েছে যে আর্টিকেল 20 এবং আর্টিকেল 21-কে কোনো অবস্থাতেই এনি সার্কামস্টেন্সে সাসপেন্ড করা যাবে না। ক্লিয়ার বিষয়টা? নেক্সট আমরা দেখতে পাচ্ছি, দেয়ারফর দ্য প্রেজেন্ট পজিশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি ইজ দ্যাট দ্য রাইট টু মুভ কোর্ট ফর এনফোর্সমেন্ট অফ এনি আদার রাইটস ক্যান বি সাসপেন্ড বাই প্রেসিডেন্ট প্রোক্লামেশন। যদি মনে করো যে আমাদের এখানে মনে করো যুদ্ধ হচ্ছে, আমরা কোনো ফান্ডামেন্টাল রাইটস আমাদেরকে দেওয়া হচ্ছে না, সেটা নিয়ে যদি আমরা কোনো কোর্টে চলে যাই যে আমাকে এই ফান্ডামেন্টাল রাইটস কেন দেওয়া হচ্ছে না, তখন কিন্তু সেটা ডাইরেক্ট সাসপেন্ডেড হয়ে যাবে। কারণ তোমরা বুঝতেই পারছো যে কোন কোন ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটগুলো হয়ে যায়, ন্যাশনাল এমার্জেন্সি চলে। কিন্তু শুধুমাত্র আর্টিকেল 20 এবং 21-কে কি করতে পারে না, কোনো অবস্থাতেই ফান্ডামেন্টাল সাসপেন্ড করতে পারে না। ক্লিয়ার বিষয়টা? আজকের এটা এখান থেকে ছিল ক্লাস। এখানে যদি এই ক্লাসটার পিডিএফ তোমরা পেতে যাও, তাহলে যে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে দেখো। এবং তাহলে আমরা কি দেখতে পেলাম আজকের, আমাদের এর আগের দিনের আমরা কি দেখেছিলাম যে আর্টিকেল 1 to 4 দেখেছিলাম, তাই না? 1 to 3, তারপরে 4 to 8 দেখেছিলাম, তারপরে 11 পর্যন্ত আই থিঙ্ক দেখেছিলাম। আজকে আমরা আর্টিকেল 12 থেকে দেখলাম, অর্থাৎ আগের দিন আর্টিকেল পার্ট 1 এবং পার্ট 2, এই দুটো পার্ট কিন্তু আগের দিন হয়েছিল। আজকে হচ্ছে পার্ট 3 থেকে আমরা শুরু করলাম, তাই না? পার্ট 3 পুরোটাই আমরা কমপ্লিট করলাম। আই থিঙ্ক এখানে এই ফান্ডামেন্টাল রাইটসের উপরে একটা স্পেশাল, একটা ডেডিকেটেড একটা এমসিকিউ সেশন আই থিঙ্ক আমাদের দেওয়া উচিত, কারণ এখান থেকে অনেক রকম প্রশ্ন হয়ে থাকে, এই যেগুলো কনফিউজিং। তো এটা আমি প্রমিস করছি যে ফান্ডামেন্টাল রাইটসের উপরে এমসিকিউ ক্লাস যখনই সময় পাবো দিয়ে দেবো। ক্লিয়ার? আউট অফ দ্য সিলেবাস, অর্থাৎ সিলেবাসের বাইরে, যে সিলেবাসটা দেওয়া আছে এই মাসে, সেই সিলেবাসের বাইরে গিয়ে এই ফান্ডামেন্টাল রাইটসের এমসিকিউ ক্লাসটা আমি দিয়ে দেবো। ক্লিয়ার বিষয়টা? এবং তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও পিডিএফে, সেখানে আমি অনেক রকম পোল টোলস করি। এবং অবশ্যই যদি তোমাদের এটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কি করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং অবশ্যই এটাকে শেয়ার করে দাও। ক্লিয়ার বিষয়টা? এবং কমেন্ট করে অবশ্যই জানাবে, নাহলে কিন্তু আমি মোটিভেশন পাচ্ছি না। ঠিক আছে? কমেন্ট করে তোমাকে অবশ্যই জানাতে হবে কেমন অনেস্ট
কমপ্লিমেন্টটা আমাকে দিতে হবে, সেটা ভালো হতে পারে, অনেস্ট ফিডব্যাকটা আমার চাই। ক্লিয়ার বিষয়টা? এবং টেলিগ্রামকে যুক্ত হয়ে সেখানে অনেক সময় পোল হয়ে যায় বিভিন্ন, যে কী করাবো না করাবো এই সমস্ত। সেই পোলে যদি তোমরা করতে চাও, পার্টিসিপেট নিতে চাও, তাহলে পিডিএফে দেখো ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেইখানে গিয়ে তোমরা করে নাও। অবশ্যই তোমাকে টেলিগ্রামটা থাকতে হবে। ক্লিয়ার? আজকের এই ক্লাসটা এখান থেকে শেষ। আই থিঙ্ক তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে এবং কিছুটা উপকারে আসছে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।